গুলো দেওয়া ছিল করেছো? হ্যালো, শুনতে পাচ্ছ না পাচ্ছ না? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম করেছো? কি হলো, উত্তর নেই কেন? হ্যাঁ কি না কিছু একটা উত্তর দাও। ইয়েস অর নো, মিটে গেল সমস্যা। স্যার করা হয়নি। Okay, so today I'll be teaching about Smith decomposition, basically a criteria to determine a bipartite state is entangled or not in terms of the density matrices. Okay, so as in the case of my last lecture, I consider subsystems A and B, okay, and these are denoted as states, are denoted as with a subscript A and B, and I and B basically label the states for a given A, okay, and composite state is denoted as psi AB. This is composite state, and these two, okay, states of the subsystems. Okay, now okay, now we consider a linear superposition of these states IA mu B, where AI mu are constant coefficients. Okay, now this is a bipartite system, so that means there are two subsystems, but it's not necessary that both the system should have the same dimension of the Hilbert space. This implies that it's not mandatory that it has to be two spin half particles or two spin one particles or two spin 3/2 particles, or for that matter, if you want to do it for the continuous system, then two identical harmonic oscillator or something like that. Okay, so it could be A could be spin half particle, B could be spin one particle, or the vice versa. Both A and B could be either spin half particles or spin one particles. A could be spin 3/2 particles, B could be spin 13/2 particles, okay, spin 13/2. So there is no restriction on such. Now, as I said, that suppose A is some 4
spin 4, for example. B is also spin 4 or some polarization. So Hilbert space of A is 2 to the power 4, not 2 to the power 4. If A is spin 3 by 2, then Hilbert space কত dimensional? A যদি 3 by 2 হয়, মানে A সিস্টেমের যে স্পিন, if it is 3 by 2, তাহলে হিলবার্ট স্পেস কত ডাইমেনশনাল? 5 ক্রস 5 5 + 5 কি করে হলো বাবু? না 5 ডাইমেনশন 5 ই বা কি করে হলো? 5 নাম্বারটা কোথা থেকে আসছে? না স্যার ভুল হয়ে গেছে বলো, ভুল হয়েছে, ভুলটা ঠিক করো, করে বলো। এর আগের দিনই যে এত পড়ালাম, এগুলো বিএসসি থার্ড ইয়ারের ভেক্টর মডেলের জিনিস। 4। এরপর বি সিস্টেম যদি হয়, সে কথার জন্য বলছি, স্পিন 10, তাহলে বি সিস্টেমের হিলবার্ট স্পেসের ডাইমেনশন কত? 21। তাহলে এবি যে আউটার প্রোডাক্ট যে এবি যে কম্পোজিট সিস্টেম, তার হিলবার্ট স্পেসের ডাইমেনশন কত? তার হিলবার্ট স্পেসের ডাইমেনশন কত? বলো, আমি লিখছি, তুমি বলতে থাকো, আমি উত্তর এক্সপেক্ট করছি। কত হবে? কত হবে? এটা সাব সিস্টেম, এর জন্য 4টে স্টেট, এর জন্য হচ্ছে 21টা স্টেট। এবার আমি বলছি যে এ বি যেটা রয়েছে, সেই এ বির জন্য তোমার হিলবার্ট স্পেস যেটা থাকবে, সেটা কত ডাইমেনশনাল হবে? কি আর কেউ কিছু কথা বলছে না যে? হ্যালো, শুনতে পাচ্ছ না পাচ্ছ না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, উত্তরটা বলো, উত্তরটা বলো। স্যার কেউ বলতে পারছো না? এই হ্যাঁ, দুটো বলো। স্টেটের যে মানে হিলবার্ট স্পেস যে ম্যাট্রিক্স গুলো হবে, তাদের আউটার প্রোডাক্টের যে ডাইমেনশন হবে, সেইটা সেই হিলবার্ট স্পেসের ডাইমেনশন সেটা হবে। তোমার কাছে আমি ডেফিনেশন চাই না, আমি তোমাকে নাম্বার চেয়েছি, আমি তোমাকে দুটো নাম্বার দিয়েছি, দুটো নাম্বার দিয়ে আমি একটা প্রশ্ন করেছি। হ্যাঁ, এবার তুমি ইউ উইল জাস্ট গিভ মি আনসার ইন টার্মস অফ নাম্বার, যে ডাইমেনশনটা হবে এত।
ঠিক বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে বললাম হেল্প করতে পারি, কিন্তু চুপ করে থাকলে কোনো হেল্প করতে পারবো না। ঠিক কোথায় যে এই উত্তরটা দিতে অসুবিধা হচ্ছে সেটা যদি পিন পয়েন্ট করো তাহলে আই ক্যান হেল্প, বাট ইফ ইউ ডোন্ট ট্রাই অর don't pinpoint your problem, then I cannot answer anything, right? I have to simply state the result. 84 কি হবে স্যার? তারপর হবে কি, আমি বলেছি না যেখানে যা বলবে হবে হতে পারে ধরনের কথা বলবে না, 84ই হবে। তুমি যে ডেফিনেশন দিলে জেনারেল টার্মে সেটা অ্যাপ্লাই করলে 84ই হয়। সব থেকে বড় কথা যে তোমাকে এত ওই আফটার প্রোডাক্টের ডাইমেনশন দিয়ে চিন্তা কেন করতে হচ্ছে সেটা বুঝতে পারলাম না। যে তোমার এইটার 21টা স্টেট হয়, ওইটা 4টে হয়। আমি কম্পোজিট হিলবার্ট স্পেস আউটার প্রোডাক্ট করে তৈরি করছি সেটা সত্যি, কিন্তু স্টেট কনস্ট্রাকশনের দিক থেকে আগে যখন অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম করাছিলাম তখন তো ওইভাবেই বললাম যে গুণফল হবে, 21কে 4 দিয়ে গুণ হবে। আউটার প্রোডাক্ট হিসেবে চিন্তা করলেও একটা 4x4 ম্যাট্রিক্সের সঙ্গে 21x21 ম্যাট্রিক্সের যদি তোমার ইয়ে করা হয়, আউটার প্রোডাক্ট করা হয়, তাহলে 84x84ই হয়। আচ্ছা, এই যে এইটা বলছি তার কারণ হচ্ছে যে আগের দিনের ক্লাসে আমরা দেখেছি যে দুটো স্পিন হাফ পার্টিকেল যদি নিয়ে বেস ভেক্টর গুলোকে তৈরি করি, করে যে স্টেট গুলো আমরা তৈরি করলাম সেই স্টেট গুলো এন্টাঙ্গেল কি এন্টাঙ্গেল নয় বোঝার জন্য আমরা যেটা করি যে বেস ভেক্টরের টার্মসে মোস্ট জেনারেল ফর্মটা লিখি, তাই তো? এবং লেখার পরে আমাদের যেটা গিভেন যে তোমার স্টেট রয়েছে সেই স্টেটটার সঙ্গে ওটা কম্পেয়ার করি, কম্পেয়ার করে যে কোফিশিয়েন্ট গুলো থাকে সেই কোফিশিয়েন্ট গুলোর একটা তোমার একটা অ্যালজেব্রিক ইকুয়েশন দেয়। সেই অ্যালজেব্রিক ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, সেই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেখান থেকে আমরা ডিসাইড করতে পারি, তাই তো? সেটাই ছিল আমাদের মোটিভেশন। দেখো এখানে হিলবার্ট স্পেসের ডাইমেনশন থেকে শুরু করে সব ডিটেলে করা আছে, কিন্তু তোমাদের এনিওয়ে দেখতে না আছে গেলে তো কিছু করার নেই। ওকে, আচ্ছা, এইবারে যেটা হচ্ছে যে আমি তোমাকে বলতে স্মিথ ডিকম্পোজিশন ইজ এগেন ইন টার্মস অফ বাইপার্টাইট স্টেট। ওকে, স্মিথ ডিকম্পোজিশন ইজ ইন টার্মস অফ বাইপার্টাইট স্টেট। কিন্তু যদি তোমাদের মাথার মধ্যে কোনো ধারণা থেকে থাকে ও স্পিন আপ পার্টিকেল তো আমার এত ফ্যান্সি টেকনিক শেখার কি দরকার, আমি তো জানি যে আমি একটা বেস স্টেট ধরে নেব, বেস স্টেট ধরে নিয়ে আমি ওই নোটটা খুঁজে পাচ্ছি না, আগের দিনের নোটটা। আগের দিনের ক্লাসটা কবে ছিল বলতো? শুক্রবার। এই যে এখানে, ওকে, আগের দিন যেটা করেছিলাম এবং সেখানে তোমাকে যখন এক্সাম্পল করতে দেওয়া ছিল তখন এই যে এই যে একটা অ্যাজাম্পশন করে নিলাম, এই যে অ্যাজাম্পশন করে নিলাম একটা তোমার বেস স্টেট গুলোকে ধরে এ আপ বি আপ এ ডাউন বি ডাউন, ওকে, করে তারপর আমি কি করেছিলাম, আমাকে যে গিভেন স্টেটটা দেওয়া আছে সেই গিভেন স্টেটের সঙ্গে আমি কম্পেয়ার করেছিলাম এবং কম্পেয়ার করে অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে যদি কনসিস্টেন্ট সলিউশন আছে তাহলে এরকম কাই নামে একটা ভেক্টর এক্সিস্ট করে এবং পুরো স্টেটটাকে তোমার রো রো কাই কাই করে লেখা যাবে, বের করতে পারো। তো তোমাদের মনে হতে পারে যে আগের দিনের
আগের দিনের যেটা ক্লাস সেখান থেকে তো মনে হতেই পারে যে তাহলে এত সোজাভাবে করতে পারছি জাস্ট সিম্পলি সলভিং সাম অ্যালজেব্রিক ইকুয়েশন, তাহলে এত ফ্যান্সি একটা স্মিথ ডিকম্পোজিশন বা যেটা থেকে আমরা ক্রাইটেরিয়া পাবো সেটা কেন? সেইটা মোটিভেট করার জন্য আমি এটা বলছি যে বাইপার্টিট সিস্টেম does not necessarily mean that I have to consider the subsystems of spin-half particles only. Subsystem can be anything, spin-half particle, spin 100 particle, এবং যদি ধরো এই যে example at hand, spin 3/2 or spin 10. So basically, when you expand, when you write analogous of this chi state, তার মানে তোমার এখানে তুমি এইটাকে লেখো, ওকে, আর এইটাকে লেখো, দুটো সুপার মানে বেস স্টেট গুলো সুপারপজিশন করে লেখো, তাহলে তোমার 84টা স্টেট থাকবে। ওকে, এবার 84টা যে স্টেট থাকবে তোমার 84টা আননোন কনস্ট্যান্ট থাকবে। Now suppose there is some given state. If you want to compare, then you have to solve a 84 algebraic equation, linear equation, but in terms of 84 unknown variables. So that is not easy. Okay, even if you want to do it in computer. So that's why তোমার এই যে স্মিথ ডিকম্পোজিশন যেটা শিখবো সেটা আরো স্ট্রেট ফরওয়ার্ড মেথড। আচ্ছা, এখানে যে আমরা সাই এ বি লিখেছি সেই সাই এ বিতে আই এ বিভিন্ন ভ্যালু অফ আই, তার জন্য এক একটা করে স্টেট থাকবে সাবসিস্টেম এ। এইটা হচ্ছে তোমার অর্থ নর্মাল basis in the Hilbert space HA. Similarly, mu B is a ortho normal basis for HB. কিন্তু I এর থেকে যে কোনো একটা স্টেট যদি নিই আর মিউ বি থেকে যে কোনো একটা স্টেট নিই, তাদের মধ্যে অর্থোনর্মালিটি রিলেশন নেই, ইন জেনারেল রিলেশন নেই। কোন একটা পার্টিকুলার কেসে একটা দুটো ক্ষেত্রে কাকতালীয় ভাবে তোমার যদি অর্থোনর্মালিটি প্রপার্টি থাকে সেটা আলাদা, কিন্তু আদারওয়াইজ আই এ ফর্ম এ বেসিস orthonormal complete set of basis, IB form a complete set of orthonormal basis, and they are independent of each other. No state from IA is orthogonal to a state from mu B. Okay. Similarly, suppose we define I tilde B is A I mu B sum over mu. আচ্ছা, দেখি আমার প্রথম যে স্টেটটা ডিফাইন করা ছিল, আমার স্টেটটা ডিফাইন করা ছিল কিভাবে করা ছিল না, আমার স্টেটটা ডিফাইন করা ছিল এইখানটাতে, এ আই মিউ বি। আই এ মিউ বি। আচ্ছা, দাঁড়াও, এটাকে আমি একটু, যেহেতু এটা আউটার প্রোডাক্ট তার ফলে আমি এটাকে আগে পেছনে করে লিখতে পারি, লিখলে আমার তোমাদের প্রেজেন্টেশন করতে সুবিধা হবে। তাহলে আমি এইটা ধরেছি কিনা আই মিউ বি করে ধরেছি, তাহলে আমি এটাকে লিখলাম মিউ বি আই। ওকে, নাও এইটা আমি ডিফাইন করছি উইথ সামেশন ওভার মিউ। ওকে, উইথ সামেশন ওভার মিউ। এটাও একটু বোঝার সুবিধার জন্য আরো খুলে লিখি, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে। তো সামেশন ওভার আই সামেশন ওভার মিউ। ওকে, তাহলে এইটাকে আমি লিখতে পারি সামেশন ওভার আই
Okay, I A I tilde B. Okay, কিন্তু I tilde B are not necessarily orthonormal. কি করে বুঝবো? এক্সাম্পল থেকে কি করে বুঝবো? না আমার সাপোজ উই গো ব্যাক টু আর ফ্যামিলিয়ার কেস, হাফ অফ একই পার্টিকেলের জন্য আছে, হাফ অফ এ হাফ অফ মাইনাস বি। ওকে, এইবারে আমি কিভাবে তৈরি করছি? আমি তৈরি করছি আই টিল্ডে বি এর ডেফিনেশন কি? আই টিল্ডে বি এর ডেফিনেশন হচ্ছে লিনিয়ার সুপারপজিশন অফ স্টেটস বিলঙ্গিং টু হিলবার্ট স্পেস বি। এখানে এ আই মিউ যেগুলো রয়েছে সেগুলো, এই যে আই রয়েছে এই আইটা আই টিল্ডের আইয়ের সঙ্গে করসপন্ড করে, আর মিউটা হচ্ছে কি সামড ওভার। বেশ, তার ফলে আমি এখানে বুঝবো, ধর আমি কথার জন্য বলছি যে আমি একটা স্টেট তৈরি করলাম, 1 নম্বর স্টেট, যেটাকে আমি বলছি 1/√2, দুটোই একই সাবসিস্টেমে বিলং করে, তাহলে আমি আলাদা করে এ বি লেখার দরকার নেই। এটা আমি জাস্ট বোঝানোর জন্য করছি। তাহলে হাফ অফ প্লাস সে 1/√2 থাক, √2 থাক, হাফ মাইনাস হাফ। তা আমি একটা স্টেট তৈরি করেছি যেটাতে তোমার হাফ স্টেটে, স্পিন আপ স্টেটে পাওয়ার প্রবাবিলিটি 50%, স্পিন ডাউন স্টেটে পাওয়ার প্রবাবিলিটি 50%। আর একটা স্টেট আমি তৈরি করলাম √3/2 হাফ প্লাস হাফ মাইনাস। এখানেও দেখো, এখানেও হাফ স্টেটে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3/4, হাফ মাইনাস হাফ স্টেটে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4। এইবার আমি যদি এইরকম জিনিসটা ক্যালকুলেট করি 1/2 যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমার কি আছে না 1/√2 হাফ প্লাস 1/√2 হাফ ইন্টু √3/2 হাফ প্লাস হাফ মাইনাস। বেশ, এইটা 0 না 0 নয়? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ Zero শোনা নয়। যাচ্ছে স্যার। মাঝখানটা একটু কেটে গেছিল, প্রথমেরটা 0 নয়। আরে মাঝখানটা কেটে গেল মানে বুঝতে পারি সেই ভুলভাল সব। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন যাচ্ছে। ওই একটা ফোন এসে কেটে গেল। এইটা সমান কত? 1-2 সমান কত? 0 না 0 না? স্যার ওয়ান স্টেটটা ওটা হাফ তো না, ওই সেকেন্ডটা মাইনাস হাফ, আচ্ছা হাফ মাইনাস হাফ। স্যার নন জিরো নয় তো?
মানে নন জিরো নয় তো মানে হচ্ছে তোমার মানেটা দাঁড়ায় জিরো। না না স্যার, না স্যার, non-zero। নন জিরো, নন জিরো। হ্যাঁ, তো তাহলে তো নন জিরো নয় তো কেন বলবে? বেশ, কি করে বললে নন জিরো নয়? কি করে স্যার, প্রথম- এবি প্রথমে- সিস্টেমের ওই স্টেট গুলো অর্থ নর্মাল, সেটা তুমি তো নন calculation জিরো। করো। হ্যাঁ, তো নন জিরো কি করে বললে সেটাই আমি জানতে চাইছি। কত ভ্যালু, নন জিরো ভ্যালুটা কত বলো? হ্যাঁ স্যার, নন ওই জিরো বুঝলাম, মানে নন জিরো বুঝলাম, এবার টু এক্সাক্ট ভ্যালুটা থ্রি বাই টু প্লাস 1 বাই দেখো এইখানে বোধহয় মানে ওই যে প্রশ্ন করলো, √3 বাই প্রশ্নটা 2 বোধহয় প্লাস 1 বাই √2 এরকম আসছে। এইটার সঙ্গে এইটা করলে যেটা হলো, এইটার সঙ্গে এইটা করলে কত হবে? 0। বেশ, এইটার সঙ্গে এইটা করলে কত হবে? 0। আর এইটার সঙ্গে এইটা করলে কত হবে? 1/2√2। ইয়েস। এবার এটাকে সিম্পলিফাই করলে কিছু একটা আসবে। এবার আমি এখানে যে তোমাকে স্টেটমেন্টটা করলাম, সেই স্টেটমেন্টটার এই যে আই টিলডা বি আর নট নেসেসারি অর্থ নর্মাল, সেটা যদি জেনারেল এক্সপ্রেশন থেকে বুঝতে অসুবিধা হয়, সেজন্য আমি জাস্ট একটা এক্সাম্পল করে করলাম। ওকে, এবং তোমার এইখানে যেটা আমি ডিফাইন করেছি আই টিলডা বি, এবং তারপরে কমেন্ট করছি আই টিলডা বি আর নট নেসেসারি অর্থ নর্মাল। তার মানে এটাকে দেখো আই টিলডা বিটা কি করে তৈরি হয়েছে, বি হিলবার্ট স্পেসের যে স্টেট গুলো আছে তাদের একটা লিনিয়ার সুপারপজিশন। ইট মে অর মে নট ইনক্লুড অল দ্য স্টেটস ইন দ্য লিনিয়ার সুপারপজিশন স্টেট। এআই মিউটা আমি কিভাবে চুজ করছি তার উপর ডিপেন্ড করে, তাই তো? তার মানে আমি এখানে যে এক্সাম্পলটা করলাম, এক্সাম্পলেও তো আমি একই জিনিস করেছি, লিনিয়ার সুপারপজিশন নিয়েছি, তাই তো? এক্ষেত্রে তোমার এই যে প্রথম এক্সাম্পলটার ক্ষেত্রে এআই মিউ গুলো চুজ করেছি এমন ভাবে যে দুটোরই 1/√2। দ্বিতীয় এক্সাম্পলের ক্ষেত্রে আমি চুজ করেছি এআই মিউটা এমন ভাবে যে একটার ক্ষেত্রে √3/2, একটা হাফ। And then we did the explicit calculation to show that this is non-zero. This is non-zero means this is not orthogonal to each other. So এই যে এখানে যে স্টেটমেন্টটা আছে I tilde B are not necessarily orthonormal with this definition of I tilde B, সেটাকে আমি কোয়ালিফাই করলাম। বেশ, এরপর সেকেন্ড স্টেপে আমরা যেটা যাচ্ছি, আচ্ছা এখানে কিন্তু এই যে সাইড যে জিনিসগুলো আছে সেগুলো বোঝানোর জন্য, মানে এখান থেকে এই পার্ট অরিজিনাল যে প্রুফ ফর স্মিথ ডিকম্পোজিশন, সেখানে কিন্তু এগুলো নেই, এগুলো তোমাদের বোঝানোর জন্য মাঝে পার্ট। আচ্ছা, নাও suppose rho A is PI IA AI, ওকে, সাম ওভার অল আই। এখানে আমি আপার লিমিট দিচ্ছি না, কারণ না তোমরা জানো যে আইটা ধরবো যে হিলবার্ট স্পেস যে ডাইমেনশন এর জন্য যা হবে আইটা তত পর্যন্ত রান করবে, কিন্তু যেহেতু আই এম নট স্পেসিফাইং এনিথিং, সো আই ডোন্ট গিভ দ্য লিমিট। বাট ইফ ইউ ওয়ান্ট টু বি ভেরি প্রিসাইজ, then you just first state that let the dimension of system A is dA, তাহলে তখন তুমি I is equal to 1 to dA এখানে লিখতে পারো। ওকে, বেশ, এবারে পিআই গুলো কি? পিআই গুলো হচ্ছে যে আমরা WI দিয়ে ডিফাইন করেছিলাম, প্রবাবিলিটি অফ ক্লাসিক্যাল, মানে প্রিপেয়ারিং দ্য এনসাম্বল, এটা পিআই গুলো হচ্ছে সেইটা আর কি। ওকে, and IA are states that already I have specified. Now আমরা যেটা দেখতে পাচ্ছি যে rho A is diagonal in IA basis. ওকে, তোমার বিভিন্ন রকমের বেসিস থাকতে পারে এবং সেই বেসিস অনুযায়ী তোমার যে ডেন্সিটি ম্যাট্রিক্স তুমি যেটা করছো সেটা ডায়াগোনাল নাও হতে পারে। ওকে,
কিন্তু এইটাকে তুমি যখন ম্যাট্রিক্স ফর্মে লিখবে তখন তুমি দেখতে পাবে যে এটা অনলি তোমার যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো কোয়ালিফাই করবে। ওকে, সো দিস অ্যাজাম্পশন ইজ দ্যাট রো এ is diagonal in IA basis। মানে আমি যেটা বলছি আবার এটা একটা বোঝানোর জন্য, ধরো তুমি যখন তোমার যে ডেফিনেশন আছে রো সমান ওমেগা আই আলফা আই আলফা আই, তোমাকে যদি বলে দেওয়া হয় যে এইটা এই পপুলেশন হিলবার্ট স্পেসটা এরকম, তুমি ধরো রো এর একটা পেলে যেখানে এটা নন জিরো, এটা নন জিরো, এটা নন জিরো, আমি 2x2 এর জন্য বলছি, তাই তো? এবারে রো এ ইজ ডায়াগোনাল ইন আই বেসিস বলতে যেটা বোঝাচ্ছি যে আই চেঞ্জ দ্য বেসিস আলফা আই টু সাম আলফা আই টিল্ডে। আই ক্যান অলওয়েজ চেঞ্জ বেসিস ইন কোয়ান্টাম মেকানিক্স বিকজ দিস ইজ কমপ্লেক্স ভেক্টর স্পেস। এবং একটা বেসিস আমি যেতে পারি যেখানে এই ওই নতুন বেসিসে তোমার এইটা হবে গিয়ে তোমার এইটা নন জিরো, এইটা নন জিরো, এগুলো জিরো, ডায়াগোনাল ফর্মে চলে আসবে। ওকে, ইন আদার ওয়ার্ডস রো ইজ এ হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং যে কোনো হার্মিশিয়ান ম্যাট্রিক্স কে তোমার একটা ইউনিটারি ম্যাট্রিক্স দিয়ে ডায়াগোনালাইজ করা যায়। এর রেজাল্ট জানো না জানো না? Given any Hermitian matrix, we can always diagonalize it to a via a unitary matrix. এটা জানো কি জানো না? হ্যালো, হ্যাঁ বেশ ভয়ে ভয়ে বললে যদিও, বেশ ঠিক আছে, না জানলেও গিয়ে দেখে নেন। এবার আমি যেটা বলছি যে আমার কোন একটা বেসিসে রো এর যে কোনো এক্সপ্রেশন থাক না কেন, উই ডোন্ট কেয়ার, আমরা যেটা করবো আমরা ওটাকে ডায়াগোনালাইজ করবো, ডায়াগোনালাইজ করে এরকম ফর্মে আনবো। ওকে, যেখানে শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট গুলো তোমার নন ভ্যানিশিং, আর কিছু এলিমেন্ট ভ্যানিশিংও থাকতে পারে, কিন্তু সমস্ত অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন সমস্ত অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো। ওকে, নন ভ্যানিশিং এলিমেন্টস অনলি ডায়াগোনাল এলিমেন্ট গুলো নন ভ্যানিশিং হতে পারে, তার মধ্যে কোনো কোনো এলিমেন্ট জিরো হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার সেইটা করার জন্য আমি যখন ট্রান্সফরমেশন করব তখন উই নিড এ চেঞ্জ ইন বেসিস, সেই একটা বেসিস গেলে এটা পাবো। এবং আমি বলছি যে এই যে আই এ বেসিস যেটা সেটা অ্যাজুম করে নিচ্ছি, কারণ আমি জানি যে এরকম বেসিস সবসময় এক্সিস্ট করে, তাহলে আমি আমার প্রমাণের জন্য অ্যাজুম করে নিচ্ছি যে আই এ হচ্ছে সেরকম বেসিস যার জন্য রো এ হচ্ছে এরকম ডায়াগোনাল ফর্ম। বেশ, এরপর আমি যেটা করতে পারি দেখো, রো অফ এ, এইটা জিনিস একটা টেকনিক আমি তোমাদের শেখাবো পরে পরে যখন এক্সাম্পল করবো তখন শেখাবো, আজকেই শেখাবো। আমার সাই এ বি কম্পোজিট সিস্টেম, সেই কম্পোজিট সিস্টেমের যে ডেনসিটি ম্যাট্রিক্স সেটা হচ্ছে সাই এ বি এ বি। ওকে, এইবারে আমি যেটা করছি এই যে সিম্বল, এই সিম্বল এটাকে বলে পার্শিয়াল ট্রেস। পার্শিয়াল ট্রেস তার মানে আমি আমার বি সিস্টেমের যা ডিগ্রিজ অফ ফ্রিডম রয়েছে এটাকে আমি ট্রেস আউট যদি করে দিই, যেহেতু এটা তোমার আউটার প্রোডাক্ট ফর্মে থাকে, তাহলে শুধুমাত্র আমার পড়ে থাকবে ডেনসিটি ম্যাট্রিক্স করসপন্ডিং টু এ, সেটা আমার পড়ে থাকবে। ওকে, তো এইটা হচ্ছে কি পার্শিয়াল ট্রেস, এবং পার্শিয়াল ট্রেস বি এর রেসপেক্টও হতে পারে, এ এর রেসপেক্টও হতে পারে। আমি এখানে বি এর রেসপেক্টে করেছি বলে ট্রেস, তার তলাতে সাবস্ক্রিপ্ট হিসেবে বি লিখেছি। যদি এ এর রেসপেক্টে করতাম ট্রেস সাবস্ক্রিপ্ট এ হতো, এবং এইটা যদি এটাকে ট্রেস আউট করে দেওয়া হয় তখন এটা রো বিটা বেরোবে। ওকে, সো ফ্রম এ গিভেন ওয়েভ ফাংশন অফ এ কম্পোজিট সিস্টেম, if you want to construct the density matrix of the subsystem, so this is the method that you obtain the density matrix for the composite system and then trace out the trace out one of the subsystems. যদি তুমি বি এরটা রাখতে চাও এটাকে ট্রেস আউট করে দাও, যদি এ এরটা রাখতে চাও বিটাকে ট্রেস আউট করে দাও। ওকে, এবার ট্রেস অফ পার্শিয়াল ট্রেস কি করে নিতে হয় সেটা আমি পরে শেখাচ্ছি, মানে যখন তোমার ক্যালকুলেশন করব, এক্সপ্লিসিট এক্সাম্পল করব, তখন হাউ টু টেক পার্শিয়াল ট্রেস সেটা আমি পরে করছি। ওকে, বেশ, এইবারে রো এ সমান ট্রেস অফ বি
psi AB AB psi। আচ্ছা, আমি এবারে যেটা করি, আমি psi AB এবং psi AB কেট এবং psi AB ব্রা, তাদের যে তোমার এক্সপ্রেশন গুলো আছে সেই এক্সপ্রেশন গুলোকে আমি লিখি। সেই এক্সপ্রেশন গুলোকে লিখলে আমার হবে IJ IA I tilde B, okay, and J tilde, এখানে একটা J tilde B J A, psi AB ডেফিনিশন, psi AB টা এখানে কোথাও একটা লিখেছি। psi AB হচ্ছে IA I tilde B সাম ওভার I, ওকে। দেখো IA একটা হলো গিয়ে IA I tilde B সাম ওভার I, এটাকে আমি ডাবল সামেশনটাকে একটা সিঙ্গেল সামেশনে করে লিখলে সাম ওভার I, ওকে। আর কেটের জন্য কি, কেটের জন্য হচ্ছে গিয়ে তোমার আমি এখানে ইন্ডেক্সটা I দিয়েছে, ইন্ডেক্সটা সিম্পলি J দিয়ে করেছি, ওকে। তাহলে J tilde B J tilde A, the I don't should keep any, এখানে আমি একটা স্টেপ করে দিই, স্টেপ লিখে দিই যে বেশ, দেখো এবারে ঠিক আছে, এটা বুঝতে ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। বেশ, এইখানে তুমি চাইলে একটা এক্সপ্লিসিট আউটার প্রোডাক্ট লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বা নাও লিখতে পারো। এর পরের স্টেপে আমরা এটাকে ডাবল সামেশনে করে লিখছি, ওকে। এবং কি করব তারপরে বলো। আমরা যে দুটো আলাদা আলাদা হিলবার্ট স্পেস যেটা ছিল সেগুলোকে একসঙ্গে নিয়ে এলাম, হ্যাঁ, পাশাপাশি নিয়ে এলাম, এ এ আর বিবি। বেশ, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে ট্রেস অফ বি, এইটাতে সামেশনটা যেমন থাকছে থাকছে, I A J A, এই ট্রেস অফ বি যেটা ছিল সেই ট্রেসটা বি সাব সিস্টেম, ধরো আমার এ বি ছিল, দেখো এটাকে সেপারেট আউট করেছি, বিটাকে সেপারেট আউট করেছি,
ট্রেস অফ বি মানে কি, শুধু বি যে লেভেল গুলো রয়েছে সেখানে আমাকে ট্রেস নিতে হবে। এবার ট্রেস নেওয়াটা মানে কি, ট্রেস নেওয়াটা মানে হচ্ছে তোমাদের ট্রেস নিতেও বলা আছে, মানে বলে দেওয়া আছে যে কে আই টিল্ডা বি বি জে কে। ট্রেস নেওয়াটা পরিষ্কার হলো? ট্রেস নেওয়াটা পরিষ্কার হলো? কোনটা বলছো বলো? হ্যাঁ হ্যাঁ, আগের লাইনেও ভুল, এইখানেও একটা ভুল আছে, দেখো এখানে, দেখো এখানটায়, আর এইটাও তুমি ঠিকই বলেছো, জে টিল্ডা। হ্যাঁ বেশ, ঠিক আছে। ওইটা বাদ দিয়ে বুঝতে পেরেছো কেন ট্রেস কিভাবে নিচ্ছি? হ্যাঁ স্যার। বেশ, এরপর আমরা যেটা করব, এরপরে আমরা করব এরপরে আমরা যেটা করব আই জে আই এ জে এ। দেখো দিস ইজ এ নাম্বার, দিস ইজ এ নাম্বার, এই আর্গুমেন্ট আমরা বারে বারে দিয়েছি। যদি নাম্বার হয় তাহলে আমরা আগে কিছু করে লিখতে পারি, তাহলে কে বি জে টিল্ডা কে কে আই টিল্ডে। ক্লিয়ার? ক্লিয়ার? বেশ, এইবারে দেখো আমরা যখন ট্রেস যখন করছি তখন কিন্তু আমরা কমপ্লিট সেট অফ বেসিস নিয়েছি। ওকে, তাহলে সেইটা আমরা এইখানটাতে বসিয়ে দিই, এবং বসিয়ে দিলে আমরা যেটা পাবো আই কমা জে আই এ জে জে টিল্ডে আই টিল্ডে। এইখানটায় এইগুলো লিখিনি, বি বি জে টিল্ডে আই টিল্ডে বি। ঠিক আছে? এইবারে আমি যে অনেক আগে যে একটা পয়েন্ট ব্যাখ্যা করেছিলাম যে কমন রং ডুইং ইজ দ্যাট, ছেলেমেয়েরা যেটা করে স্টুডেন্টরা, যে এইখানেও আইজে আছে, তার মানে আমি অর্থনর্মাল রিলেশন থেকে এইখানে সরাসরি ডেল্টা আইজে লিখে দেবো এই পার্টটাতে। ওকে, কিন্তু just remember that J tilde state বা I tilde state was constructed in terms of linear superposition of other states of a Hilbert space, and in general they are not is equal, they are not orthonormal or orthogonal, যেটা এই যে এখানে আমি অনেকটা সময় ব্যয় করলাম এই যে এইখানটাতে এক্সাম্পল করে করলাম। ওকে, এবং একটা স্টেটমেন্ট করেছি আই টিল্ডে বি আর নট নেসেসারিলি অর্থোগোনাল উইথ ক্লারিফিকেশন উইথ এক্সাম্পলস। তার ফলে তুমি এখানে যেটা পেলে, এইখানে কিন্তু এইটা সমান তুমি ডেল্টা আইজে বসাতে পারবে না। ওকে, কিন্তু তুমি তাকিয়ে দেখো যে আমরা একটা ট্রেস অফ রো এ, এই যে কোথায় গেল, একটা পিআই করে যে লিখেছিলাম, এইটা এই যে রো এ সমান পিআই আই এ আই এ, একটা আমি বেসিস চুজ করেছি যে বেসিসের রো এ হচ্ছে ডায়াগোনাল, সেই ডায়াগোনাল বেসিসে আমি এটাকে এরকম ভাবে লিখেছি পিআই আই এ। এইটাকে বলো তুমি ইকুয়েশন নাম্বার 1। ওকে, আর এইটাকে বলো ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 1টা উপরে দেখতে পাচ্ছ, আমি এখানে আলাদা করে আবার রিপিট করে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। যে ইকুয়েশন নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে পিআই
IA I. Okay, এবং with the assumption that rho A is diagonal in this basis. এবারে 1 আর 2, এই যে এখানে যে তুমি যে 2টা নিয়ে কাজ করছিলে সেটাও কিন্তু রো এ বের করেছো বাই পার্শিয়াল ট্রেস, সো দিস ইজ অলসো রো এ। তাহলে দিস টু ইকুয়েশনস, ইকুয়েশন 1 and ইকুয়েশন 2 মাস্ট বি আইডেন্টিক্যাল। ওকে, সেইটা আইডেন্টিক্যাল হতে গেলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ চোখের দেখাতে যেটা দেখতে পাচ্ছ সেটা আইডেন্টিক্যাল নয়, কিন্তু যদি আইডেন্টিক্যাল হতে হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাকে কি হতে হবে, আমাকে যে টিল্ডে আই টিল্ডে বিবি সমান পি আই ডেল্টা জি, এইটা যদি স্যাটিসফাই করে তাহলে আমি ইকুয়েশন 1 সমান ইকুয়েশন 2 বলতে পারবো। দ্যাট whether you agree with this or not. তুমি এগ্রি করছো এটা আমি যেটা লিখেছি? কম্পেয়ারিং হ্যাঁ স্যার। equations 1 and 2. ওকে, আমি এইটা পাওয়ার কথা, এটা এগ্রি করছো না করছো না বলো? হ্যাঁ স্যার করছি। বেশ, যদি এগ্রি করছো তার ফলে এই যে আমি লিখেছি যে টিল্ডে আই টিল্ডে উইথ সাবস্ক্রিপ্ট বি ইজ ইকুয়াল টু পি আই ডেল্টা জে, ওকে, এইটা কি বলছে বলতো? তার মানে এটা বলছে যে আমি যখন বেসিসটাকে চেঞ্জ করেছি তখন কিন্তু জে টিল্ডে বি আর অর্থনর্মাল, তাই তো? ডেল্টা আই যে যখন আছে তখন জে টিল্ডে বি আই টিল্ডে বি ইজ ইকুয়াল টু 0, যখন আই নট ইজ ইকুয়াল টু জে ইজ ইকুয়াল টু পি আই when I is equal to j. ওকে, আমি এখানে যেটা শুরু করেছিলাম যে আমি যখন লিনিয়ার সুপারপজিশন করে নিই তখন দে আর নট নেসেসারিলি অর্থনর্মাল। ওকে, কিন্তু এখানে আমি যে রেজাল্ট যেটা পাচ্ছি সেটা আমি রো এটাকে যখন ডায়াগোনাল ধরছি একটা পার্টিকুলার বেসিসে, সেই বেসিসের রেসপেক্টে যখন আমি ক্যালকুলেশন করছি তখন আমি দেখতে পাচ্ছি যে এই জে টিল্ডে বি আই টিল্ডে বি দে আর অর্থগোনাল। ওকে, বেশ, সেটা একটা গেল। এবারে আমি যদি এটাকে নর্মালাইজ করতে চাই, আমি নর্মালাইজ করতে গেলে কি করব? আমি একটা স্টেট ধরলাম যে আই প্রাইম বি সমান পি আই টু দি পাওয়ার মাইনাস হাফ আই টিল্ডা বি উইথ কোনো জিরো আইগেন ভ্যালু নেই। ওকে, ফর অল আই। ওকে, বেশ, এইটা আমি ধরলাম। এবার এখানে আমি একটা কমেন্ট করি যে পি আই মানে তোমার আইগেন ভ্যালু ক্যান বি নেগেটিভ। তোমাদের মনে হতে পারে যে পি আই টু দি পাওয়ার মাইনাস হাফ রয়েছে, মানে স্কোয়ার রুট রয়েছে। স্কোয়ার রুট থাকলে তো আমার কি হবে না, স্কোয়ার রুট থাকলে তো আমার স্কোয়ার রুট অফ এ নেগেটিভ নাম্বার ইজ কমপ্লেক্স। তাহলে ইজ দ্যাট অ্যালাউড? ইয়েস, দ্যাট ইজ অ্যালাউড। কিন্তু তার কারণ হচ্ছে যে আমি এখানে স্টেটের, আমি যখন নর্মালাইজেশন করি তখন স্টেটে আমি সবসময় কমপ্লেক্স নাম্বার থাকলে তো আমার কোনো অসুবিধা হয় না। দ্যাট গোজ টু এ ফেজ, ফেজ হিসেবে ধরা হয়। শ্রোডিঙ্গার ইকুয়েশনে যদি তুমি কোনো একটা কনস্ট্যান্ট ফেজ থাকে, দ্যাট ডাজ নট ক্রিয়েট এনি ট্রাবল। ওকে, এখানে সে একই রকমের জিনিস হচ্ছে যে আমার যদি পিআই নেগেটিভও হয়, আমি একটা ইয়েস আই উইল গেট সাম ইমাজিনারি নাম্বার, বাট দ্যাট উইল go as a phase for the I prime B state, and any constant phase they don't contribute to the measurable quantity, so that's not a problem. PI যদি greater than 0 হয় তাহলে তো কোনো প্রবলেম থাকার কথাই নয়। PI is equal to 0 হলে কি সমস্যা? PI is equal to 0 হলে সমস্যাটা দেখো যে I prime B is not defined, কারণ 0 দিয়ে ভাগ চলে আসে, তাই তো? 1/0 ফর্মে আসছে। Okay, the state is not well defined, so that's why we demand that PI
is non-zero for any I, যে কোনো একটা I এর জন্য যদি জিরো হয়, তাহলে আমি যেখানে একটা নতুন বেসিস তৈরি করতে যাচ্ছি I প্রাইম বি, সেই বেসিসটা ইল ডিফাইন্ড হয়ে যাবে। ওকে, সেই জন্য PI নট ইজ ইকুয়াল টু জিরো কন্ডিশনটা নিয়েছি। বেশ, এরপরে তাহলে আমি সাই এ বি সমান আই এ আই টিল্ডে বি, এটা আমার ডেফিনিশন ছিল। আমার এইটাকে আমি লিখতে পারবো আই রুট ওভার পিআই আই এ আই প্রাইম বি। ওকে, বেশ, এবার এইখান থেকে আমি যেটা এবার তোমার ডিটারমাইন করছি, যে আমি একটা কোয়ান্টিটি ডিফাইন করছি, অনেক সময় এটা বলে ইন্ডেক্স, অনেক সময় বলে নাম্বার, স্মিথ নাম্বার। ওকে, এটা হচ্ছে কি স্মিথ নাম্বার। স্মিথ নাম্বার is defined as number of non-zero eigenvalues, number of non-zero eigenvalues in row A or equivalently row B. Okay, so that is number of terms in the expression of psi AB. ওকে, দাঁড়াও আমি আগে ডিফাইন করি, তারপর আমি আসছি। এন্টাঙ্গেল আমি বলবো যখন স্মিথ নাম্বার গ্রেটার দেন 1 unentangled Smith number is equal to 1. So this is my definition of an entangled state or of an unentangled state. Okay, বেশ, তাহলে আমি পেলাম কোত্থেকে পেলাম? এটা পেলাম বলো, যে আমি একটু ডিফাইন করেছি যে স্মিথ নাম্বার অফ নন জিরো আইগেন ভ্যালুজ ইন রো এ or row B, this is equivalent. Either if you have a bipartite system, then either you calculate the non-zero eigenvalues of row A or row B. That will give you the Smith number. And এখান থেকে তুমি দেখে বুঝতে পারছো যে তোমার রো এ আর রো বি তে কতগুলো নন জিরো আইগেন ভ্যালু থাকবে, সেটা ডিপেন্ড করছে, কার উপরে ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে যে তোমার যে এক্সপানশন রয়েছে সেখানে তোমার কতগুলো স্টেট রয়েছে। কারণ এই যে তুমি এক্সপ্রেশন পেয়েছো সাই এ বি সমান রুট ওভার পি আই আই এ আই প্রাইম বি, এটাতে আই এ যেটাতে তুমি নিয়েছো সেই আই এর স্টেটটা হচ্ছে, যার জন্য রো এর হচ্ছে কি ডায়াগোনাল, আর আই প্রাইম বি ওই পিআই টু দি পাওয়ার মাইনাস হাফ যেটা রয়েছে সেটাকে আনার জন্য রয়েছে। ওকে, আচ্ছা, এবারে দেখো যদি এটা এখান থেকে তুমি ডেনসিটি ম্যাট্রিক্স তৈরি করো, তাহলে ডেনসিটি ম্যাট্রিক্স তৈরি করতে গেলে তোমাকে কি করবে না, এগুলো সমস্তগুলো এই যে সামেশন রয়েছে, সামেশনে সমস্তগুলো কন্ট্রিবিউশন করবে। কিন্তু যদি তোমার পিওর স্টেট হয়, তাহলে পিওর স্টেট হলে কি হবে? পিওর স্টেট হলে তুমি জানো যে ডেনসিটি ম্যাট্রিক্সে কি হয় না, একটা আইগেন ভ্যালু হয় 1, বাকি সমস্ত আইগেন ভ্যালু হয় গিয়ে 0। অন দ্য মিক্সড স্টেট যদি হয়, তাহলে আইগেন ভ্যালু গুলো 0 থেকে 1 এর মধ্যে হতে হবে, ইনক্লুডিং
জিরো থেকে একের মধ্যে হতে হবে, ইন বিটুইন যে কোনো ভ্যালু নাই, এবং সেটা ন্যাচারালি তোমার অনেকগুলো স্টেট থাকতে হবে। তার ফলে এন্ট্যাঙ্গেলড এর জন্য হচ্ছে কি স্মিথ নাম্বার গ্রেটার দেন 1, and unentangled এর ক্ষেত্রে স্মিথ নাম্বার 1, and row A and row B are pure states. এই সরি, এগুলো রো এ রো বি স্টেট নয়, ডেন্সিটি ম্যাট্রিক্স। তাহলে রো এ রো বি আর পিওর ফর, পিওর means they are composed from pure state only, pure for entangled state, দাঁড়া এটা কিছু একটা ভুল লিখলাম বলে, রো এ and রো বি আর পিওর and তোমার পিওর ফর আনএন্ট্যাঙ্গেলড স্টেটস। এরপর আমরা যেটা করবো, আমাদের যখন কোনো ক্যালকুলেশন করতে হবে, যদি তোমার হাফ হাফ এরকম ধরনের থাকে, তুমি ক্রুড মেথডে করতে পারো, বা তুমি স্মিথ ডিকম্পোজিশন যে ক্রাইটেরিয়া সেটা ধরেও করতে পারো। যদি তোমার হাফ হাফ না থেকে অনেক বড় কিছু একটা থাকে, তখন দিস ইজ ডিফিকাল্ট, তখন তুমি এখান থেকে যেটা করবে সেটা ডেন্সিটি ম্যাট্রিক্স ক্যালকুলেট করবে। ডেন্সিটি ম্যাট্রিক্স ক্যালকুলেট করে দেখবে যে তোমার স্মিথ নাম্বারটা কি রয়েছে। যদি স্মিথ নাম্বারটা তোমার গ্রেটার দেন হয় 1 হয়, তাহলে এন্ট্যাঙ্গেলড। ওকে, ওকে। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে বলো, প্রশ্ন না থাকলে যেটা করব, কিছু এক্সপ্লিসিট আমরা ক্যালকুলেশন করবো এখন। হ্যাঁ, মানে পার্শিয়াল টেস্ট কি করে নিতে হয় থেকে শুরু করে এই ধরনের ক্যালকুলেশন করবো। যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলো, মানে যেটা করলাম সেখানে কি কোনো প্রশ্ন আছে তোমাদের? ডেরিভেশন যেটা করলাম সেখানে কোনো প্রশ্ন আছে? হ্যালো, স্যার বলো বলো। স্যার আই প্রাইম বি যেটা ধরলেন পিআই টু দি পাওয়ার মাইনাস হাফ, ওইটা স্যার ওই কি জন্য হলো ওটা, মানে কোথা থেকে গেল পি টু দি পাওয়ার মাইনাস হাফটা? টু টু দি পাওয়ার পিআই টু দি মাইনাস এটা কোথা থেকে আসেনি, এটা আমি ডিফাইন করলাম নরমালাইজেশন করার জন্য। নর্মালাইজেশন করার জন্য এটা আমি ডিফাইন করলাম। মানে তোমার আমার দেখো, প্রথম থেকে যদি তুমি জিনিসটা দেখে থাকো ডেরিভেশনটা, প্রথমে আমার যে সাই এবি যেটা আমি করেছিলাম, এটা হচ্ছে গিয়ে আমি এখানে এখন আমি তোমাকে দুটো জিনিস দেখাই। তাহলে একটা এক্সপ্লিসিট এক্সাম্পল আর একটা কি করলাম। ধরো আমি কালকে যখন এক্সাম্পলটা করেছিলাম তখন কাইটাকে ধরেছিলাম A1 আপ A2 up B, A3 down A, A4
ডাউন, এরকম ধরনের কিছু একটা এক্স্যাক্টলি এটাও নাও হতে পারে, কোএফিসিয়েন্ট গুলো একে অপরের সঙ্গে থাকে, এরকম একটা ধরেছিলাম। তার যে অ্যানালগ, তার অ্যানালগ আমাকে একটা বের করতে হবে, তাই তো? এবং আমার একটা ধরো কিছু একটা আগে দেওয়া ছিল, সাই এবি করে দেওয়া ছিল। ওকে, সাই এবি করে তোমার ধরো সাম অফ আই জে করে এরকম করে স্টেট দেওয়া আছে। ওকে, আমি কি করেছিলাম, আমি যে জেনারেল যে আনসার ধরেছি সেই আনসার থেকে আমি এইটা বের করেছিলাম প্রথমে। এইটা বের করার পরে কি করলাম, যে গিভেন স্টেট সাই এ বি তার সঙ্গে এখানে যেটা পেলাম তার কোএফিসিয়েন্ট গুলোকে তুমি আমি কম্পেয়ার করেছিলাম, কম্পেয়ার করে দেখছিলাম যে কাই কাই করে লিখতে পারি কিনা। এখানে যেটা হচ্ছে, এখানে আমি প্রথমে কি করলাম, এখানে আমি প্রথমে যেটা করলাম যে আমার যে বেস স্টেট গুলো আছে সেই বেস স্টেট গুলোকে দিয়ে আমি এরকম একটা স্টেট করি। ওকে, so this is like এই দুটোকে কম্বাইন করে কাই একটা ধরে নিলাম, কাই একটা ধরে নিয়ে তারপরে আমি কাই কাই তৈরি করলাম, যেটা হয় দিস অ্যানালগাস অফ দিস সাই এ বি সমান সাম ওভার আই মিউ এ আই মিউ আই এ মিউ বি। ওকে, এরপরে যে আমাকে গিভেন সেটের সঙ্গে যে কম্পেয়ার করার ব্যাপারটা থাকে, সেরকম আমি করতে গেলে আমাকে অনেকগুলো অ্যালজেব্রিক ইকুয়েশন এসব কিছু করতে হবে। আমি সেকেন্ড স্টেপে কি করলাম, এখানে আমার প্রথম স্টেপ, আমার সেকেন্ড স্টেপে আমি কি করলাম না, আমি একটা তোমাকে ডিফাইন করলাম আই টিল্ডে বি বোধহয়, তাই তো? হ্যাঁ, আই টিল্ডে বি ডিফাইন করলাম, আই টিল্ডে বি ডিফাইন করলাম করে আমি ক্লেম করলাম যে এখানে যে আই এ আছে সেটা অর্থনর্মাল বেসিস তৈরি করে নিজেদের মধ্যে, মিউ বি নিজেদের মধ্যে অর্থনর্মাল বেসিস তৈরি করে, কিন্তু আই বা ফ্রম এ সাবসিস্টেম কোন স্টেট অন্য যে কোনো স্টেট ফ্রম দ্য সাবসিস্টেম বি অর্থগোনাল নয়, সেটা আমরা দেখালাম। ওকে, এবং লিনিয়ার সুপারপজিশন যখন নিচ্ছি তখন সেই প্রপার্টিটা থাকছে। এরপরে আমরা যেটা করছি, এরপরে আমরা করলাম কি না, এরপরে আমরা এমনি বাই ডেফিনেশন রো এ যা হয় সেটা বের করলাম, আর ফোরে যেটা করলাম রো এ বের করলাম বাই পার্শিয়াল ট্রেস অফ সাই এবি এবি। এই দুটোকে আমি কম্পেয়ার করলাম, এই দুটোকে আমি কম্পেয়ার করে আমি যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে এইটা। ওকে, এবং এই রেজাল্ট আমাকে কি বলছে না, এই রেজাল্ট আমাকে বলছে যে আই টিল্ডে এবং জে টিল্ডে দের অর্থগোনাল। ইন জেনারেল তুমি যখন লিনিয়ার সুপারপজিশন নাও তখন তাদের অর্থগোনাল হওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি যখন যে একটা বেসিস চুজ করেছি, যে বেসিসে আই রো এ হচ্ছে গিয়ে তোমার ডায়াগোনাল, সেই বেসিসে করসপন্ডিং যে সেখানে ইট ইজ ইনডিড অর্থগোনাল, বাট দিস ইজ নট নর্মালাইজড। নর্মালাইজড হলে এই সামনে যে পিআই গুলো রয়েছে সেটা তোমার অন্য ভ্যালু আসতে পারে। এইবারে আমি নর্মালাইজড করার জন্য আমি যেটা করলাম যে একটা ওয়েভ ফাংশনে তোমার কথার জন্য বলছি, ধরো জে টিল্ডে জে, ধরো জে টিল্ডে ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 সমান p1, 2 সমান p2, তাহলে 1 স্টেটটাকে নর্মালাইজ করতে গেলে আমি কি করবো, আমি 1/√p দিয়ে যদি গুণ করে একটা নতুন স্টেট ডিফাইন করি, সেই নতুন স্টেটটা নর্মালাইজড হবে। আমি এখানে যে আই প্রাইম বি যেটা করেছি, আই টিল্ডা বি এর সঙ্গে √pi মাইনাস হাফ গুণ করেছি, তার ফলে আই টিল্ডে বি ইজ নট নর্মালাইজড, কিন্তু আই টিল্ডে বি ইজ নর্মালাইজড টু ইউনিটি, এন্ড নট অনলি দ্যাট আমরা আগে দেখেছি তারা অর্থগোনাল টু ইচ আদার। তাহলে আই প্রাইম বি যে বেসিসটা আমি পেয়েছি সেই বেসিসটা হচ্ছে কি একটা অর্থগোনাল অর্থনর্মাল বেসিস, কমপ্লিট সেট অফ অর্থনর্মাল বেসিস আই প্রাইম বি। আর আইটাকে তো আমরা বাই কনস্ট্রাকশন আমরা ওটাকে করেছি যে একটা কমপ্লিট সেট অফ অর্থনর্মাল বেসিস, যেখানে আমার
রো এটা ডায়াগোনাল, তাহলে এইটা হচ্ছে কি আমার ফাইনাল এক্সপ্রেশন। ওকে, এটাকে আমি এক্সপ্রেস করেছি কিভাবে এক্সপ্রেস করেছি, এটাকে আমি এক্সপ্রেস করেছি আই এ বেসিস এবং আই প্রাইম বি বেসিসে, যেখানে দুটো বেসিসই হচ্ছে কি তোমার অর্থনর্মাল বেসিস। এবং আমি দেখতে পাচ্ছি যে সাই এ বি কে এই অর্থনর্মাল বেসিসের রেসপেক্টে, অরিজিনাল সাই এ বি কে যদি অর্থনর্মাল বেসিসের রেসপেক্টে আমি লিখি, তাহলে বেসিক্যালি সামনে ওই রুট ওভার পিআই বলে একটা ফ্যাক্টর আসছে, তাই তো? এবারে হতে পারে কি যে এই পিআইটা স্টেটের উপর ডিপেন্ড করে কখনো 1 হতে পারে, কখনো 0 হতে পারে, এবং আমরা সরি 0 হতে পারে না, বাই ডেফিনিশন আমরা দেখে নিয়েছি, নন জিরো হতে পারে, 0 হতে পারে। এবার যাই হোক না কেন, যদি পিআইটা 1 হয়, সাপোজ পিআই সরি নন জিরো আইগেন ভ্যালু যে পিআই যেটা রয়েছে সেরকম একটাই থাকে, সেরকম একটাই যদি থাকে, মানে ফর এক্সাম্পল P1 is non-zero, ওকে, রো এর আইগেন ভ্যালু, তাহলে আমি সেখান থেকে আমি কি বলতে পারবো, তাহলে আমি বলতে পারবো যে স্টেট যেটা রয়েছে সাই এ বি তার করসপন্ডিং আমি যদি ডেনসিটি ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে সেটাকে এই যে প্রোডাক্ট ফর্মে হয়ে যাচ্ছে, বাকি টার্মগুলো 0 হয়ে যাচ্ছে। কালকে যেটা বলছিলাম যে এন্টাঙ্গেল যখন হবে, যখন প্রোডাক্ট ফর্মে লিখতে পারবো, যদি আমি প্রোডাক্ট ফর্মে লিখতে পারি, তাহলে সেটা হচ্ছে গিয়ে আনএন্টাঙ্গেলড, কাই ফর্মে লিখে ফেললাম। যদি প্রোডাক্ট ফর্মে লিখতে না পারি, মানে যে সামেশন রয়েছে, সামেশনের অন্য টার্ম থেকে কন্ট্রিবিউশন আসে, দ্যাট ইজ এন্টাঙ্গেল। তাহলে ক্রাইটেরিয়া যখন আমি দিচ্ছি নাম্বার অফ নন জিরো আইগেন ভ্যালুজ ইন রো এ, দ্যাট ইজ নাম্বার অফ টার্মস ইন দ্য এক্সপ্রেশন অফ সাই। যতগুলো টার্ম থাকবে আমার এখানে সামেশনে, নন জিরো কন্ট্রিবিউশন যতগুলো টার্ম থাকবে, যদি একের অধিক থাকে তাহলে সেটা এন্টাঙ্গেলড, একের অধিক না হলে এন্টাঙ্গেল নয়। এবং দ্যাট ইজ, এবং স্মিথ নাম্বার সেটাকে আমি বলছি যতগুলো নন জিরো আইগেন ভ্যালু রয়েছে, এবং তার টার্মস এবার ডেফিনিশন অফ এন্টাঙ্গেলমেন্ট, তার থেকে এটা পরিষ্কার যে স্মিথ নাম্বার যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এন্টাঙ্গেল, আর আনএন্টাঙ্গেল হতে গেলে কি হবে, স্মিথ নাম্বারটাকে 1 হতে হবে। 1 যদি হয় তাহলে প্রোডাক্ট অফ দুটো সাবসিস্টেমের স্টেট হিসেবে একটা টার্মই থাকছে না, দ্যাট ইজ আনএন্টাঙ্গেলড। ওকে, বেশ, বলো এবারে বলো, ক্লিয়ার হলো স্যার নাকি? ঠিক আছে, ক্লিয়ার আর স্যার। কারো কিছু প্রশ্ন আছে? আর কারো কিছু প্রশ্ন আছে? বেশ, তাহলে আমি একটা এক্সাম্পল করি, মানে প্রথম এক্সাম্পল, মানে প্রচুর এক্সাম্পল করতে আছে, প্রথম এক্সাম্পলটা আমি করবো স্পিন সিংলেট স্টেটটাকে নিয়ে, প্রথম এক্সাম্পলটা আমি এখানে করবো। হ্যাঁ, এবং স্পিন সিংলেট স্টেটটা আগের দিন আমরা দেখেছি ক্রুড মেথড, যেটা সেই ক্রুড মেথডে দেখেছি স্পিন সিংলেট স্টেট ইজ এন্টাঙ্গেল। এবং শুধু তাই নয়, সেখান থেকে আমরা ফিজিক্যালি আমরা জানি যে হিলিয়ামের গ্রাউন্ড স্টেট অ্যাটম হচ্ছে কি স্পিন সিংলেট স্টেট, সো উই ক্যান কনক্লুড দ্যাট গ্রাউন্ড স্টেট অফ হিলিয়াম অ্যাটম ইজ এন্টাঙ্গেল। মানে তুমি যখন কোনো ম্যাথমেটিক্যাল কিছু কাজ করছো, কোনো ডিফাইন করছো, ইউ হ্যাভ টু সি দ্য রিয়েলিস্টিক ওয়ার্ল্ড, আমাদের চেনা জানা ওয়ার্ল্ডের মধ্যে সেখানে আমরা কোনো খোঁজ পাই কিনা। ইয়েস, হিলিয়াম অ্যাটম হচ্ছে কি তোমার স্পিন সিংলেট স্টেট, হিলিয়াম গ্রাউন্ড স্টেট, তাহলে দ্যাট ইজ এন্টাঙ্গেল। আর ইনফ্যাক্ট তুমি যদি হায়ার এক্সাইটেড স্টেটের দিকে যাও, আরো এন্টাঙ্গেল স্টেট পাবে, কারণ আমি যে এন্টাঙ্গেল স্টেটটাকে ব্যবহার করবো বিভিন্ন পারপাসে, তাহলে তো আমাকে দেখতে হবে যে ওয়েদার উই গেট এন্টাঙ্গেল স্টেটস ইন আওয়ার নোন টেরিটরি অর নট। তাহলে আছে সেই 0 0 যে স্টেট থাকবে, সেই 0 0 স্টেটটাকে আমি আজকে এই ডেনসিটি ম্যাট্রিক্স যেটা বললাম সেইটা দিয়ে এবং পার্শিয়াল ট্রেস কি করে নিতে হয় সেইটা করে একটা এক্সাম্পল ক্যালকুলেট করছি। আমি একটু নোটেশনটা 1 2 মানে সাবসিস্টেম 1 এন্ড সাবসিস্টেম 2 এই নোটেশনে যাচ্ছি। ওকে, 1 half minus half 2 minus half 1 half of this is my spin single state. আমরা অলরেডি ক্রুড মেথড দিয়ে আমরা দেখেছি যেটা তোমার ইয়ে হয় কি বলে, this is an entangled state. এবার আমরা যেটা ডিরাইভ করলাম স্মিথ ডিকম্পোজিশন দিয়ে যে ক্রাইটেরিয়া করলাম, যে স্মিথ নাম্বার যদি 1 হয় তাহলে স্মিথ নাম্বার যদি 1 হয় তাহলে আনএন্টাঙ্গেলড, আর স্মিথ নাম্বার যদি 1 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে কি এন্টাঙ্গেলড। তো আমরা সেই ক্রাইটেরিয়া দিয়ে একই স্টেটকে দেখবো যে whether entangled or not। বেশ, আমাকে কি বের করতে হবে, সাই এ বির অ্যানালগ হচ্ছে রো 1 2,
আমাকে রো 1 2 যদি বের করতে হয় তাহলে দাঁড়াও, একটু স্টেপে করলে বোধহয় তোমাদের সুবিধা হবে। রো 1 2 মানে কত? রো 1 2 মানে হচ্ছে 0 0 1 2 0 0 1 2, ঠিক আছে? 1/√2 কমন ফ্যাক্টর রয়েছে, তাহলে 1/√2 যদি কমন ফ্যাক্টর থাকে তাহলে আমি ওটা তো কোনো আলাদা করে কোনো কাজ করবে না, তাহলে আমি এটাকে ওভারঅল যে ফ্যাক্টর হলো দুটো 1/√2 গুণ করে সেটাকে লিখলাম। বেশ, সেটাকে লিখে আমি লিখলাম হাফ হাফ 1 হাফ মাইনাস হাফ 2, একটা মাইনাস সাইন আছে, হাফ মাইনাস হাফ 1 হাফ হাফ 2, এটা গেল কেটের জন্য। আর ব্রায়ের জন্য আমার যেটা থাকবে 1/√2 ফ্যাক্টরটা আমি অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে আমার ব্রায়ের জন্য যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 2 হাফ মাইনাস হাফ 1 হাফ হাফ মাইনাস 2 হাফ হাফ 1 হাফ মাইনাস হাফ। দেখো এটা এগ্রি করলে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। বেশ, তাহলে এখানে একটু ব্র্যাকেটটা একটু উল্টো পড়ে গেল, আমি ঠিক করে দিই। ঠিক আছে, বেশ। এইবার এটাকে আমি ভেঙে লিখব। ভেঙে লিখলে আমার কতগুলো টার্ম হবে? ভেঙে লিখলে আমার কতগুলো টার্ম হবে বলো? ভেঙে লিখলে আমার কতগুলো টার্ম হবে? 4টে। 4টে টার্ম। বেশ, ভেরি গুড। তাহলে আমি ভেঙে লিখি হাফ হাফ, আমি প্রথম বলে একটু একটু বড় করে লিখছি, কিন্তু তোমরাও পরে দুটো একটা ক্যালকুলেশন করলে অতগুলো স্টেপ না করেও ডেরিভেশনটা করতে পারবে। হুম, দাও। আমি যেটা করব ভেঙে লেখার সঙ্গে প্রথমে আমি এই টার্মটাকে এই টার্মটা দিয়ে গুণ করব, তারপর প্রথম টার্মটাকে এইটা দ্বিতীয় টার্ম দিয়ে গুণ করব এইটা দিয়ে, তার মানে তারপরে অন্যগুলো গুণ করব। ওকে, আর লেভেলগুলো যেরকম আছে সেরকম পাশাপাশি বসাবো। লেভেলগুলো যেরকম রয়েছে সেরকম যদি আমি পাশাপাশি বসাই তাহলে আমার কি হবে বলো? হাফ হাফ 1 আচ্ছা, এইখানে আমি ট্রেসটা করব একের উপরে। তাহলে প্রথমে আমি তোমার দুইয়ের যে টার্ম গুলো আছে সেটাকে লিখছি। তাহলে আমি হাফ মাইনাস হাফ 2 হাফ মাইনাস হাফ 2 ইন্টু আমার পড়ে থাকলো হাফ হাফ 1 হাফ হাফ 1। এটা গেল 1 নম্বর টার্ম। 2 নম্বর টার্ম যেটা আছে সেই 2 নম্বর টার্মটা হচ্ছে
2 নম্বর টার্মটা হচ্ছে যে হাফ মাইনাস হাফ টু হাফ টু into half 1 half minus half 3 নম্বরটা হচ্ছে গিয়ে তোমার এই যে এই টার্মটার সঙ্গে এই টার্মটা, এটা হচ্ছে 3 নম্বর। ওকে, বেশ, প্রথমে আবার 2টাকে রাখবো। প্রথমে যদি আমি 2টাকে রাখি তাহলে হচ্ছে হাফ টু আর হাফ মাইনাস হাফ টু আর হাফ মাইনাস হাফ 1 হাফ 1 হয়ে গেল। আর আমার আছে 4 নম্বর টার্ম। 4 নম্বর টার্মটা মানে হচ্ছে গিয়ে তোমার এই যে এই টার্মটা রয়েছে ওর সঙ্গে এই টার্মটাকে করবো, তাই তো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর পরে থাকলো তোমার হাফ টু হাফ আর কি পরে থাকলো হাফ মাইনাস হাফ 1 হাফ মাইনাস হাফ 1। আচ্ছা, ঠিক আছে, দেখো ঠিক লিখেছি কিনা বলো, কোনো অসুবিধা থাকলে বলো। ঠিক আছে এটা? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এরপরে আমরা যেটা করব, আমরা পার্শিয়াল ট্রেস নেব উইথ রেসপেক্ট টু 1। এই হাফ ফ্যাক্টরটা বারবার রয়েছে, তাহলে আমি এটাকে লিখলাম 2 অফ ট্রেস 1 রো 1। আচ্ছা, ট্রেস নেওয়া মানে কি? ট্রেস উইথ রেসপেক্ট টু 1 মানে হচ্ছে গিয়ে তোমার হিলবার্ট স্পেসে পার্টিকেল 1 এর যে হিলবার্ট স্পেস সেটা যে 2 ডাইমেনশনাল, এবং তার স্টেটগুলোকে আমি ডিনোট করছি কি করে না হাফ 1 হাফ মাইনাস হাফ 2। ট্রেস নেওয়া মানে হচ্ছে গিয়ে আমি বাঁদিকে ট্রেস অফ 2 রো 1 2 এই যে 1 এর রেসপেক্টে ট্রেস নিচ্ছি, তার মানে হচ্ছে গিয়ে আমি আগের স্টেটে এটাকে ডিফাইন করেছি রো 1 2 করে, তাই তো? তার মানে হচ্ছে গিয়ে আমি এইটাকে ইভালুয়েট করব। হাফ রো, দাঁড়াও, তাহলে রো লিখলে আবার 2 এর ফ্যাক্টরটাও half রো half 1 হাফ মাইনাস হাফ রো হাফ মাইনাস হাফ রো। এইটা হচ্ছে গিয়ে পার্শিয়াল ট্রেস। আমার রো এর এক্সপ্রেশন আমার এইখানে আছে, উপরের লাইনে আছে। সেখানে আমি ট্রেসটা নিচ্ছি উইথ রেসপেক্ট টু দ্য হিলবার্ট স্পেস অফ 1, দ্যাট ইজ ট্রেস উইথ রেসপেক্ট টু 1, পার্শিয়াল ট্রেস। ওকে, ক্লিয়ার? পার্শিয়াল ট্রেস বলতে কি বোঝাচ্ছে, ক্লিয়ার? পার্শিয়াল ট্রেস বলতে কি বোঝাচ্ছে, ক্লিয়ার? না স্যার, এটা ঠিক বুঝলাম না। কোনখানটা বুঝলে না বলো? কোন একটা অপারেটর ট্রেস কি করে নেয় বলো? কোন একটা অপারেটর ট্রেস আমি কি করে নেব? মানে ওই ট্রেস অফ, ওই যে ট্রেস 1 বলছেন, তাহলে সেটা মানে সেটা তুমি কি আগে denote করে?
তুমি আগে আমাকে বলো যে কোন গিভেন এনি অপারেটর, আমি সেই অপারেটর ট্রেস, আমি তোমাকে বোঝাচ্ছি, তোমাকে মানে স্টেপ বাই স্টেপ তোমাকে দিয়ে উত্তরটা দেওয়ানো করালে সবারই বুঝতে সুবিধা হবে। তুমি আমাকে বলো যে হাউ ডু আই ডিফাইন ট্রেস অফ এন অপারেটর। আমি যদি কোনো একটা অপারেটর ট্রেস নিতে বলে আমি কি করবো? ওই অপারেটরটার মানে ওই ট্রেসে মানে ইনার প্রোডাক্ট নেব। কার রেসপেক্ট ইনার প্রোডাক্ট নেবে? স্টেট গুলোর রেসপেক্টে। বেশ, ঠিক আছে। এবার এখানে তোমার কতগুলো স্টেট রয়েছে এখানে, তার ফলে এখানে রো এর কতগুলো স্টেট রয়েছে? একটা হিলবার্ট স্পেস 1 এর জন্য একটা কমপ্লিট সেট অফ স্টেট রয়েছে, একটা হিলবার্ট স্পেস 2 এর জন্য কমপ্লিট সেট অফ বেসিস রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, এইবারে আমি যে তুমি যে এক্সপেকটেশন ভ্যালু বলে যেটাকে বললে ইনার প্রোডাক্ট ঠিক নয়, এটা রো এর এক্সপেকটেশন ভ্যালু। সেই রো এর এক্সপেকটেশন ভ্যালুটা শুধুমাত্র পার্টিকেল 1 এর যে কমপ্লিট হিলবার্ট স্পেস তার রেসপেক্টে নিয়েছি। পার্টিকেল 1 এর কমপ্লিট হিলবার্ট স্পেসের কি স্টেট গুলো কি? হাফ অফ 1, হাফ মাইনাস হাফ 1। আমি এখানে যে এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করেছি এটা হচ্ছে হাফ অফ 1 এর রেসপেক্টে প্রথম টার্মটা, দ্বিতীয় টার্মটা হাফ অফ মাইনাস 2 এর জন্য করেছি। কিন্তু রো আমি ডিফাইন করেছি কম্পোজিট হিলবার্ট স্পেস, যেখানে পার্টিকেল 1 আছে, পার্টিকেল 2 ও আছে। পার্টিকেল 2 এরটা করলাম না, শুধু পার্টিকেল 1 এরটা করলাম, সেজন্য পার্শিয়াল ট্রেস। যদি পার্টিকেল 2 এর যে হিলবার্ট স্পেস রয়েছে তার রেসপেক্টেও যদি আমি ক্যালকুলেট করতাম তাহলে যেটা পেতাম সেটা হচ্ছে কমপ্লিট ট্রেস পেতাম। বোধগম্য হলো না তোমার? হ্যাঁ স্যার। আমি যদি এই যে ট্রেস অফ 1 লিখছি পার্শিয়াল ট্রেস বোঝাতে, আমি যদি কমপ্লিট করতাম তাহলে আমার আরো দুটো টার্ম থাকতো। সেই দুটো টার্ম কি না, ওই একই জিনিস 2 এর রেসপেক্টে আমার থাকা উচিত ছিল। তাহলে আমার রো অপারেটর হচ্ছে 4+4, তাই তো? সেইটার এই দুটো টার্ম যদি থাকতো তাহলে আমি পুরো রো অপারেটর ট্রেস ক্যালকুলেট করতাম। রো এর হিলবার্ট স্পেসের ডাইমেনশন কত? কম্পোজিট স্পেসের হিলবার্ট স্পেসের ডাইমেনশন কত? 4+4, তাই তো? হ্যালো? হ্যাঁ। তাহলে সেই ততগুলোই থাকা উচিত ছিল, কিন্তু আমি শুধুমাত্র পার্টিকেল 1 এর যে হিলবার্ট স্পেস ডাইমেনশন 2 ডাইমেনশনাল, তার যে স্টেট কমপ্লিট স্টেট সবগুলো যতগুলো আছে, এখানে দুটো আছে, তার রেসপেক্টে আমি ট্রেসটাকে নিয়েছি, সেই জন্য পার্শিয়াল ট্রেস। বলো বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার ঠিক আছে। বেশ, আর কেউ? মানে আর কোন প্রশ্ন? দেবাশিস? না স্যার, ঠিক আছে। বেশ, এবারে যদি ঠিক থাকে তাহলে এবার আমাকে, এটা তো হলো ডেফিনেশন, নাও আই হ্যাভ টু ক্যালকুলেট ইট। ক্যালকুলেট করতে গেলে আমি কি করবো? দেখো এই অতগুলো টার্ম আছে, মাথা খারাপ করার কোনো কারণ নেই। এই যে হাফ হাফ 1 রয়েছে, ধরো আমি প্রথম টার্মটা ক্যালকুলেট করবো। কোথায় গেল? এখানে যে প্রথম টার্মটা রয়েছে, প্রথম টার্মটাকে যদি আমি হাফ হাফ 1 দিয়ে ক্যালকুলেট করি, ওকে, তাহলে সেখান থেকে কি আমি আমার 1টা তো ডান দিকে রয়েছে, সেখান থেকে এই যে ম্যাট্রিক্স এলিমেন্ট যেটা পাবো রোয়ে, সেটা নন জিরো হবে না জিরো হবে? 0 হবে স্যার। কেন বলছো বলো? প্রথম স্টেটটার উপর যদি করি অপারেট, এটা 1 আর ওটা 2 আছে, ওখানে তো 0 হয়ে যাচ্ছে, তো পুরো টার্মটাই 0 হবে। না না না, প্রথমে যে মাইনাস হাফ যেটাকে বলছো সেটা হচ্ছে হিলবার্ট স্পেস 2 এ বিলং করে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। কিন্তু আমি যে আউটার প্রোডাক্ট দিয়ে যখন লিখছি তখন এই যে 1 যে লেভেল রয়েছে, আমি তো শুধুমাত্র ওই যেটা 1 লেভেল আছে তার উপরেই অ্যাক্ট করব। আচ্ছা, তাহলে নন জিরো হবে। কোথায় গেল? এই যে দাঁড়া, আমি টানতে গেলে পুরোটা চলে আসছে, মানে এই আচ্ছা আচ্ছা এসেছিল রে। এই যে এর লেভেল 1 আছে, তাই তো? এটাও 1 আছে, তাহলে এর রেসপেক্ট আমি যখন করব তখন সেটা নন জিরোই হবে।
তাই তো? আমার যে স্টেটটা ডিফাইন করা আছে সেটা 2 দিয়েও আছে 1 দিয়েও আছে। পার্শিয়াল ট্রেস করছি মানে যে হাইলাইটেড পার্ট যেটা রয়েছে তার উপরেই শুধু অ্যাক্ট করবে, ওকে? এবং তার উপরে যদি অ্যাক্ট করে তাহলে প্রথম টার্মটা থেকে আমি কি পাবো? প্রথম টার্ম এবং এটারও প্রথম টার্ম, এই এইটা ক্যালকুলেট করছি, ওকে? এবং প্রথম টার্ম তাহলে কত পাবো বলো? কত পাবো? স্যার 1 পাবো। বেশ, 1 যদি আমি পাই তাহলে আমার শুধু এই টার্মটার জন্য করছি, হ্যাঁ? তাহলে আমার কি পড়ে থাকলো? পড়ে থাকলো আমার হাফ অফ 2 হাফ মাইনাস হাফ পড়ে থাকলো, আর এর সঙ্গে আউটার প্রোডাক্ট হিসেবে থাকলো হচ্ছে কি আই, ওকে? মানে 1, সেই জন্য আমি আলাদা করে লিখছি না। এই একই টার্মের জন্য ক্যালকুলেট করেছি দ্বিতীয়টা, মানে এইটার জন্য কত পাবো? এইটার জন্য কত পাবো? স্যার 0। বেশ, তৃতীয় টার্মটা থেকে কত পাবো? স্যার তৃতীয় টার্মটা যখন প্রথমের সঙ্গে গুণ হবে তখন 0। না, আমি শুধু এখন এই টার্মটাই প্রথমটাই আমি করছি, প্রথমেই সবগুলো করে দিচ্ছি, তারপরে এই দ্বিতীয় টার্মের জন্য পরে করব। প্রথমটা স্যার 0। এই টার্মটা পরে করব, হ্যাঁ। প্রথমটার জন্য তাহলে থার্ড টার্মও 0 হলো, তাই তো? হ্যাঁ। ফোর্থ টার্ম বলতে কোনটা, মানে 0 হবে স্যার, 0। এটা ওটা 0 হবে না তাহলে স্যার? কেন 0 হবে না বলছো? স্যার এটা যদি মানে ট্রেস অফ 1 রো 1 টু সেকেন্ড টার্মের সঙ্গে গুণ হয় তখন 1 হবে। সেকেন্ড টার্মের সঙ্গে গুণ হলে 1 কেন হবে? স্যার আপনি ফোর্থ টার্ম বলতে কোনটার সাথে কোনটা গুণ করছেন? এই যে এইখানে 4টে টার্ম আছে, দেখো, হ্যাঁ 1 2 3 4, এইটা হচ্ছে 4টে টার্ম, ঠিক আছে? এটা এক একটাকে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম বলছি, রো 1 2 এর ফোর্থ টার্ম। ট্রেস যখন ক্যালকুলেট করছি তখন এই ট্রেসের দুটো টার্ম আছে, তাই তো? এইটা একটা টার্ম, আর একটা হচ্ছে এইটা টার্ম। আমি এখন এই টার্মটাকে, এই সেকেন্ড টার্ম যেটা এখানকার ট্রেস অফ 1 রো 1 2 এর যে সেকেন্ড টার্ম, সেটা আমি এখন পরে ক্যালকুলেট করব। আমি আগে এইটা ক্যালকুলেট করছি উইথ রেসপেক্ট টু রো এর যে 4টে টার্ম আছে, সেই 4টে টার্মে আমি এইটাকে বসিয়ে যাচ্ছি। যে ভ্যালুগুলো হচ্ছে এখানে লিখবো, তারপর রো এর যে এক্সপ্রেশন আছে সেটাকে আমি যে হাফ মাইনাস হাফ আছে সেটা পরে আবার 4টে টার্ম। বেশ, এবারে বল, এবারে প্রথম টার্মটাতে এলো হাফ হাফ 2 2 হাফ মাইনাস হাফ, দ্বিতীয় টার্মটা কি 0 এলো না? এলো না? এখন তো ক্লিয়ার যে ফার্স্ট এলো সেকেন্ড স্যার, হ্যাঁ। থার্ড ফোর্থ কি সেকেন্ড টার্মটা 0 এলো কি এলো না? হ্যাঁ হ্যাঁ স্যার, এলো। হ্যাঁ ওই স্যার, তো সেকেন্ড টার্মের জন্য থার্ড টার্মের জন্য 0। 0। ফোর্থ টার্মের জন্য 0। বেশ, এরপরে আমি ট্রেস অফ 1 রো 1 2 এর যে সেকেন্ড টার্ম, সেইটাকে আবার ওই রো এর 4টে টার্মের জন্য করছি। তাহলে প্রথম টার্মের জন্য কত পাবো বলো? এরপর আমি এইটাই ভ্যালুয়েট করছি। ফার্স্ট তিনটে টার্ম 0 হবে, লাস্টেরটা থাকবে। বেশ, ও একবারে বলে দিয়েছে, আলাদা করে ডিসকাশন করার কিছু নেই। ফার্স্ট তিনটে 0 হবে, লাস্টেরটা কি থাকবে, কি পড়ে থাকবে? যেটা পড়ে থাকবে সেটা বলো। হাফ হাফ 2 2 হাফ হাফ। হাফ হাফ 2 2 হাফ হাফ, ঠিক আছে? বেশ, এবার হাফ হাফ যেটা আমার পড়ে রয়েছে
সেইগুলোকে আমি যদি তোমার ডেন্সিটি ম্যাট্রিক্স হিসেবে লিখি, তাহলে আমার যেটা হবে 0 1 0 1 প্লাস 1 0 1 0 সমান হাফ 1 0 0 1। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। বেশ, তাই যদি থাকে, হ্যাঁ বলো বলো। স্যার প্রথম টার্মটা এটা হাফ হাফ টু যেটা আছে ওটা হাফ মাইনাস হাফ টু হবে না? প্রথম টার্ম বলতে কোনটা প্রথম টার্ম বলছো বলো। হ্যাঁ, যে ট্রেস ওয়ান অফ রো 1 2 হুম, তার নিচে যে টার্মটা মানে যেখানে সেকেন্ড থার্ড ফোর্থ তিনটে টার্ম জিরো হলো, তার আগে যেটা হ্যাঁ। আছে হাফ হাফ টু হাফ হাফ টু, তো ওখানে স্যার হাফ মাইনাস হাফ টু, তো ওটা দুটোই হাফ মাইনাস হাফ হবে না? দুটো হাফ মাইনাস হবে না, তার কারণ হচ্ছে যে, আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছো, দুটোই মাইনাস হাফ হবে, ঠিকই বলেছো, এখানে আমি লিখতে ভুল করেছি, এইটা পড়ে আচ্ছা থাকবে। ঠিক আছে। না না, বলে দিয়ে ভালো করেছো, কারণ অনেকে এটা গোলমাল করতে পারে, বলে দিয়ে ভালো করেছো। তার মানে তুমি বলছো যে এই টার্মটাতে, তাই তো? এই টার্মটাতে, তাই তো? হ্যাঁ স্যার। এই টার্মটা তুমি বলছো প্রথমটা তো মাইনাস হাফ থাকবে। হ্যাঁ স্যার। ইউ আর রাইট, এইখানে মাইনাস থাকবে। থ্যাংক ইউ। দাঁড়া আমি এটা কেটে পরিষ্কার করে লিখি, হাফ মাইনাস হাফ টু। বেশ, আর কোনো প্রশ্ন? তাহলে এটা হাফ 1 0 0 1 ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বেশ, তাহলে স্মিথ নাম্বার কত? স্যার বলো স্মিথ নাম্বার কত? এটা স্মিথ নাম্বার কত? দুই। স্মিথ নাম্বার 2। তাহলে টেন্ট্যাঙ্গেল কি এন্ট্যাঙ্গেল নয়? এন্ট্যাঙ্গেলড। যেটা রুট মানে ক্রুড মেথডে করেছিলাম, সেই ক্রুড মেথডের সঙ্গে তাহলে রেজাল্টটা ম্যাচ করছে, তাই তো? বেশ, বলো কে স্যার বলছিলে, বলো বলো স্যার স্যার বলছিলে ওই কে, বলো বলো। রো 1 2 টা স্যার ওখানে একটা হাফ ছিল, তো ওই হাফ ফ্যাক্টরটা বুঝলাম না কোথায় গেল। কোথাও যায়নি, আছে মানে মোছামুছি সব করতে গিয়ে চলে গেছে, আছে। ঠিক আছে স্যার। দেখো ঠিক করে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে এবার। হ্যাঁ স্যার ঠিক আছে। বেশ, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কেউ কথা বলছে না যে? না স্যার ঠিক আছে। বেশ, তাহলে তোমরা একটা করো ক্লাসে, কারণ আমার এখানে আমি যা বলতে গেছিলাম পড়ানো হয়ে গিয়েছে। আমি এরপর যেটা করব, পরের দিন আমি নতুন একটা টপিক শুরু করব। তো হাতে এখন অনেক সময় আছে, আমি লাস্ট 10 মিনিট নেবো অন্য একটা জিনিস ডিসকাশন করতে। এখন তোমরা একটা হোমওয়ার্ক করো, এটার হোমওয়ার্ক পাঠিয়েছি তো? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, দাঁড়াও আমার কাছে হোমওয়ার্কটা আমি খুলে দেখি কি হয়েছে।
বেশ, একটা আমি দেখি তোমাদের অন্য সব পড়েছো কিরকম, তার রেসপেক্টে এটা প্রশ্ন করি যে তোমার একটা হ্যামিল্টনিয়ান আছে, ওকে, এটা হোমওয়ার্ক থেকে আমি ডিসকাশন করছি। এটা একটা হ্যামিল্টনিয়ান আছে যেখানে S1 ও হাফ, S2 ও হাফ। এইভাবে লেখাটা বোধহয় উচিত নয়, কারণ বোল্ড ফেসটা আনাটা খুব মুশকিল হয় লিখতে গেলে। টু স্পিন হাফ পার্টিকেলস, S1 আর S2 ডিনোট টু স্পিন হাফ পার্টিকেলস, ওকে। এইটার যে গ্রাউন্ড স্টেট হবে, সেই গ্রাউন্ড স্টেটটা এন্টাঙ্গেল হবে কি হবে না? বেশ, আচ্ছা আজকে কি প্রীতম নেই নাকি? আজকে প্রীতম নেই? না স্যার। হ্যাঁ, প্রীতমের গলা পাচ্ছি না। বেশ, এইটার গ্রাউন্ড স্টেটটা প্রথমে কি বলো, এটা গ্রাউন্ড স্টেট কি কেউ বলতে পারবে? এটা গ্রাউন্ড স্টেট কি? সব নেট পরীক্ষা দিয়ে এলে কিছুদিন আগে, এবং নিউক্লিয়ার ফিজিক্স বুদ্ধদেব তো অনেক আগেই পড়িয়ে দিয়েছে, অনেকগুলো হিন্ট দিয়ে দিলাম। এবার বল এটা গ্রাউন্ড স্টেট কি? এই এটা গ্রাউন্ড স্টেটটা কাউকে বলতে হবে, এরকম চুপ করে থাকলে কিন্তু খারাপ লাগছে আমার। এটা গ্রাউন্ড স্টেট কি? কি করে বের করবে এটা গ্রাউন্ড স্টেট? এটা গ্রাউন্ড স্টেট কি? সব চুপ করে গেল। সুমন, সুমন, কি উত্তর বলো? নাম্বারটা বলো, ভ্যালু একটাতে ভ্যালু পাবে, তুমি যেভাবে করছো করো, তুমি নাম্বারটা বলো। 1/8 এই স্কার্ট। বেশ, তুমি বলো, আমি লিখছি। বলো কি বলছিল, বলো S1 S2 করে কি করে বলছিলে বলো শুনি। বলো, তুমি মুখে কি এটা বলছিলে S ইন্টু S প্লাস 1? এসটা কি? বেশ, এসটা হচ্ছে গিয়ে টোটাল স্পিড। এস ইন্টু S প্লাস 1 মাইনাস, হ্যাঁ, এটা এলো কি করে, কোথেকে এলো এটা? স্যার নিচে একটা বাই 2 থাকবে না? হ্যাঁ আগে এলো কি করে বলো? স্যার, ওই তো উপরের ইকুয়েশনটা স্কোয়ার করলে আসবে স্যার। কোন কোন উপরের ইকুয়েশনটা? ওই এস ইজ ইকুয়াল টু S1 প্লাস S2। বেশ,
বেশ করেছি, এবার বলো। এটা তোমরা তো কোনো সময় নিলে আমি বুঝতে পারছি না। হ্যাঁ স্যার। হ্যাঁ? না না, এটা আমি এই কারণে বলছি, এটা খুব কমন প্রশ্ন হয়, এখান থেকে বারে বারে প্রশ্ন আসে আর কি, এগুলো ফাস্ট করতে হবে। দেখো, টোটাল স্পিন যদি এস হয় S1 প্লাস S2, তাহলে তোমার, আমি এই যে আইডেন্টিটি এস স্কোয়ার সমান S1 স্কোয়ার প্লাস S2 স্কোয়ার, মানে এগুলো মড স্কোয়ার আর কি, আমি ভেক্টর সাইনটা করে ডট প্রোডাক্ট দিয়ে লিখিনি, প্লাস 2S1 ডট S2। তাহলে আমি লিখতে পারি S1 ডট S2 সমান, আমি লিখতে পারি হাফ S স্কোয়ার মাইনাস S1 স্কোয়ার মাইনাস S2 স্কোয়ার। এরকম ফর্মে কেন লিখলাম, তার কারণ হচ্ছে যে আমাকে হ্যামিল্টনিয়ানের যে আইগেনস্টেট যখন বের করব তখন আমাকে সেটা বেসিস করতে হবে। এই ফর্মে যখন আমি লিখলাম তখন আমি দেখো H S স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, H S1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, 0 না 0 নয়? H S1 স্কোয়ার সমান 0 না 0 নয়? কি কি হ্যাঁ স্যার, 0 হবে। কেন 0 হবে? ওই তো H ইকুয়াল টু S1 ইন্টু S2। 0 হবে বলে ওইটা এলো S2 ইন্টু S2 প্লাস 1, ওটা আগে আসে না। H S2 স্কোয়ার কমিউট করলে সাইমেলটেনিয়াস আইগেনভ্যালুস পাবো বলে S2 ইন্টু S2 প্লাস 1 আসে, বা S1 এর জন্য S1 ইন্টু S1 প্লাস 1 আসে। কার্যকরণটা গুলিয়ে যাচ্ছে। তুমি যে S ইন্টু S প্লাস 1, S1 ইন্টু S প্লাস 1, S2 ইন্টু S2 প্লাস 1 বলছো, তার মানে তোমার যে Hটা যে আইগেন স্টেটের উপর অ্যাক্ট করছে সেইটা হচ্ছে আইগেন বেসিস অফ ক্যাপিটাল S, ক্যাপিটাল S1, ক্যাপিটাল S2, বেসিক্যালি S1 স্কোয়ার। এবং সেটা কি করে করতে পারি? কমিউট করতে হয়, H এর সঙ্গে কমিউট করতে হয়, তবে আমি সাইমেলটেনিয়াস আইগেন বেসিস করতে পারবো। করে কোনদিন দেখেছো যে H S1 স্কোয়ার সমান 0 হবে কিনা? হুম, বেশ, এটা করে দেখো। মানে এই যে এখানটা যেটা বললাম এটা করে দেখো, কারণ তোমাকে প্রবলেম কিন্তু যা পড়বে সেখান থেকেই দেবে, কিন্তু কাহানি মে টুইস্ট রহেগা। সেটাই হচ্ছে কম্পিটিটিভ টেস্ট বা টেস্ট অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং। ওকে, বেশ। তাহলে আইগেন ভ্যালু যেটা বললে সেই আইগেন ভ্যালুটা আমি উপরে লিখেছি। ইটা হলো গিয়ে হাফ S ইন্টু S প্লাস 1 মাইনাস S1 ইন্টু S1 প্লাস 1, S2 ইন্টু S2 প্লাস 1। গ্রাউন্ড স্টেট কি লিখবো? তাহলে গ্রাউন্ড স্টেট কোনটা হবে? এসটা যখন 0 হবে, মানে টোটাল এস। বেশ, টোটাল এস কি কি হতে পারে? টোটাল এস, হ্যাঁ। 0 আর 1। বেশ, ই এস ইজ ইকুয়াল টু 0 বলো কি হচ্ছে? ই এস ইজ ইকুয়াল টু 0 হলে কত হচ্ছে বলো? ইটা কত হচ্ছে বলো? এস ইজ ইকুয়াল টু 0 যদি বসাও, ইটা কত হচ্ছে? -3/4। আর এটা হচ্ছে কত হবে? আর 2 - 3 2 2 এস 4 ইজ ইকুয়াল টু 1 যখন হয়, আমি এখানে এইচ বার গুলো লিখিনি, এইচ বার গুলো 1 ধরে নিয়েছি। 4 এটা হবে 1/4। তুমি যদি চাও এটা এইচ বার স্কোয়ার থাকলো, এটা এইচ বার স্কোয়ার থাকলো। আরেকটা
একের 4 1 4 এইচ কাট স্কয়ার প্লাস না মাইনাস? প্লাস বেশ বেশ, তাহলে গ্রাউন্ড স্টেট কোনটা হলো? গ্রাউন্ড স্টেট কোনটা হলো? s equal to 0. বেশ, এইটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড স্টেট। বেশ, তাহলে এবার গ্রাউন্ড স্টেটটা কি হলো? এনট্যাঙ্গেল না আনএনট্যাঙ্গেলড? এরপরে তো সোজা, এরপরে তো ক্যালকুলেশনে কিছু নেই, এরপরে তো you have to relate things. If you can relate things, then you know the answer. দুটো স্যার স্পিন আপ হবে মনে হচ্ছে। আবার সে একই কথা, হবে মনে হচ্ছে, হতে পারে। আমি বলেছি না যে আমার ক্লাসে সব বলবে না, তুই ভুল বলো ঠিক আছে, আই কারেক্ট ইট, কিন্তু এসব মনে হচ্ছে টোন হচ্ছে না। ইউ হ্যাভ টু whenever স্যার you আইগেন ভ্যালুটা 1 এর চেয়ে ছোট। না না, এটা গ্রাউন্ড স্টেট, সেটা ঠিক আছে, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। এটা তো দুটো এনার্জি আইগেন ভ্যালু দুটো আছে, তার মধ্যে যেটা সবথেকে ছোট সেটা গ্রাউন্ড স্টেট, সো দ্যাট পার্ট আই এগ্রি। এবার আমি বলছি যে এই স্টেটটা মানে গ্রাউন্ড স্টেট এনার্জির যে স্টেটটা, সেটা এনট্যাঙ্গেল কি এনট্যাঙ্গেল নয়? স্যার আনএনট্যাঙ্গেলড হবে। কেন যুক্তি বলতে হবে, কেন আনএনট্যাঙ্গেল হবে? আচ্ছা মানে যেহেতু স্যার একটাই নন জিরো আইগেন ভ্যালু রয়েছে তার জন্য কি না, গ্রাউন্ড স্টেটে? গ্রাউন্ড স্টেট তো নন ডিজেনারেট হতেই পারে, তার সঙ্গে কি সম্পর্ক? স্টেটটা কি তোমার, কোন স্টেটের জন্য গ্রাউন্ড স্টেটটা, গ্রাউন্ড স্টেটের স্টেটটা কি? আমি তো এখানে ডেনসিটি ম্যাট্রিক্স বলিনি যে তুমি ডেনসিটি ম্যাট্রিক্স আইগেন ভ্যালু করছো, এটা হচ্ছে এনার্জি আইগেন ভ্যালু, ই ফর এনার্জি আইগেন ভ্যালু। স্টেটটা কি তোমার এখানে? স্যার সিঙ্গেল স্টেট এখানে, তাহলে এনট্যাঙ্গেলড হবে। তাহলে এনট্যাঙ্গেল হবে। S is equal to 0 হচ্ছে সিঙ্গলেট স্টেট, তাহলে এনট্যাঙ্গেল হবে। দেখো আবারও বলছি যে তোমাকে কিন্তু তোমার পরীক্ষার মধ্যে দেখো অধিকাংশই কিন্তু, যদি সিলেবাস কভার করেছো তুমি জানবে, কিন্তু তোমার যে কোনো পরীক্ষাতে তোমার যদি টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং করা হয় বা কম্পিটিটিভ এক্সামিনেশন, সেটা কিন্তু টুইস্ট থাকবে। ধরো একই জিনিস, যেমন ধরো তোমাকে কিন্তু রিলেট করতে হচ্ছে যে S is equal to 0, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম এনট্যাঙ্গেলড, এখানে আমি S is equal to 0 পাচ্ছি। তাহলে আমি তোমাকে সরাসরি বলে দিতাম স্পিন সিঙ্গলেট স্টেট ইজ এনট্যাঙ্গেলড অর নট, তুমি হয়তো করলে বা কিছু একটা করে বের করলে, কিন্তু আমি যখন প্রশ্নটা একটু টুইস্ট দিচ্ছি যে আই এম টেস্টিং ইউর নলেজ, সে এই ধরনের এই যে -3/4 যে গ্রাউন্ড স্টেট, সেটা নিউক্লিয়ার ফিজিক্সের ফোর্সে আছে। এই নিউক্লিয়ার ফিজিক্সে তুমি যেটা পড়েছো তার সঙ্গে আমি আরেকটা এনট্যাঙ্গেল দিলাম, দুটোকে কভার করে আনসার করতে পারছি কিনা সেটা রিলেট করতে হবে কিন্তু। ওকে, বেশ, আমার 3:23 বাজে, তার আগে আমি একটা বিশেষ করে যারা পার্টিকেল ফিজিক্সে আছে, গোবিন্দ আর কে কে পার্টিকেল ফিজিক্সে আছে? গোবিন্দ, হ্যাঁ স্যার আমি আছি জয়শ্রী। আর কে আছে? তিনজন ছিলেন না দুজন এখন? স্যার অর্ঘ আছে। স্যার অর্ঘ আছে, বেশ। অর্ঘ আসেনি নাকি? স্যার ওর জেঠু স্যার শরীরটা আজকে খারাপ হয়ে গেছে, মানে দুপুরের পরে আমাদের বলেছিল স্যার। না ঠিক আছে, আমি এমনি জিজ্ঞাসা করছি, এমনি অন্যদিন কথা বলে সেই জন্য। আচ্ছা, এইবারে দেখো সবার জন্য প্রবলেমটা থাকছে, কিন্তু বিশেষ করে যারা পার্টিকেল ফিজিক্সে আছে তাদের এই প্রবলেমটা যখন কোয়ার্ক মডেল, ইফেক্টিভ কোয়ার্ক মডেল করবে তখন কাজে লাগবে। প্রশ্নটা থাকে যে প্রোটন এবং ডেল্টা প্লাস বলে একটা পার্টিকেল হয়, তাদের দুটোরই কোয়ার্ক কন্টেন্ট এক, ইউইউডি, কিন্তু তাদের মাস আলাদা। কোয়ার্ক গুলো তো, কোয়ার্ক যদি হয় তোমার একই কন্টেন্ট, প্রত্যেকটা কোয়ার্কের মাস একই, তাহলে কেন প্রোটনের মাস আর ডেল্টা প্লাস যেটাকে বলছি তাদের কোয়ার্ক কন্টেন্ট এক হলেও ইউইউডি হলেও কেন মাস ডিফারেন্স? তো সেটা ব্যাখ্যা করতে গেলে স্পিন ডিপেন্ডেন্ট ইন্টারাকশন দিয়ে ব্যাখ্যা করে, তো সেখানে এরকম জিনিস আসবে। তো প্রশ্নটা সবারই থাকলো এইটা গ্রাউন্ড স্টেট কি, তিনটে স্পিন হাফ পার্টিকেল, ওকে, এবং তাদের ইন্টারাকশন হচ্ছে এরকম 1.2 S1.3 S2.3, ওকে, এটা করে দেখো।
কারণ এটা দিয়ে এক্সপ্লেন করে যে কেন প্রোটন এবং ডেল্টা প্লাসের আলাদা মাস হয় যদি কোয়ার কন্টেন্ট এক। বেশ, আমার কাছে 5 মিনিট আছে। পরীক্ষাটা 28 তারিখে কটার সময় তোমরা কিন্তু কেউ জানালে না, মানে প্রীতম তো আজকে আসেন, প্রীতম দায়িত্ব নিয়েছিল তো। 28 তারিখে পরীক্ষাটা কটার সময় হবে? আঠাশ স্যার তারিখে 28 পরীক্ষা তারিখ ঠিক, তো মন্ডে। হ্যাঁ পরীক্ষাটা কবে ঠিক করেছিল? 28 তারিখ কি তো বলেছিলে? হ্যাঁ হ্যাঁ 28 তারিখ সোমবার। হ্যাঁ তো মানে এমনি কি ছুটি থাকবে নাকি? না না, অনেকে বলছিল যে এটা তো তাদের জানি। ইয়ের অসুবিধা হয়, তোমার ওই কানেক্টিভিটির অসুবিধা হয় বিকেলের দিকে, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি যে কখন পরীক্ষাটা দেবে। না বিকালের দিকে না। হলে স্যার কোনো সমস্যা নেই। বিকেলের দিকে অনেকেই বললো যে ইন্টারনেটের সমস্যা আছে, প্রীতমের আছে বা আরোকের আছে বললো। না স্যার বিকেলের দিকে নয়, এই যে ক্লাস টাইমটা 1:30 থেকে দুপুরের টাইমটা দিলে অসুবিধা নেই। বেশ, তাহলে এরকম সময় থাকবে। এখন আমি জানি না ইউনিভার্সিটি এখনো পর্যন্ত যারা তাদের ইউনিভার্সিটি ছুটি ঘোষণা করা আছে, পাল্টাবে কিনা জানি না। যদি না পাল্টাই তাহলে আমি এই রকম সময় প্রশ্ন ঠিক করে রাখবো, পরীক্ষা দেবে। এই পরীক্ষাটাতে কিন্তু ফিল্ড থিওরির মতো করবে না, যা ডেডলাইন থাকবে তার মধ্যে তোমাকে আপলোড করতে হবে। কারণ আপলোড না করতে পারলে সেটা, হ্যাঁ দাঁড়াও, সেটা তোমার দোষ হিসেবে ধরা হবে। সুতরাং ওই আমি এই করে আমি পারিনি শুনবো না। তোমাদের ইউ হ্যাভ টু গেট হ্যাবিচুয়েটেড উইথ দিস নর্ম। ওকে, নাও বলো বলো। হ্যাঁ স্যার বলছি অ্যান্সার স্ক্রিপ্টটা দুটো পিডিএফ না করে একটা করলে খুব মানে সুবিধা হয়, দুটো করতে গেলে খুব সমস্যা হয়। দুটো পিডিএফ এই কারণে করি, তোমার মডুলের যে ফরম্যাটটা, সেই মডুলের ফরম্যাটটা হচ্ছে ওই রকমই। ওকে, প্রশ্নর এগেনস্টে প্রশ্ন থাকলে যেটা আমি যখন মার্কিং করব, সেই মার্কিং এ আমার নিজের সুবিধার জন্য যে কমেন্ট, যে কেন কাকে কত মার্কস দিলাম, সেটা করতে সুবিধা হয়। মানে প্রশ্নের এগেনস্টে আনসার যদি থাকে, কিন্তু একসঙ্গে আপলোড করলে সেটা অসুবিধা হয়। ওকে, প্লাস যে ফরম্যাটটা বলেছিলাম যে এমনি স্ট্যান্ডার্ড ক্লাসে যা পড়ানো হচ্ছে সেইটা থাকার সঙ্গে সঙ্গে একটা ছোট দুটোতে একটু আননোন প্রশ্ন থাকছে, সেইটা একটু বেশি সময় দিলে মানে একটা কপিং হওয়ার সম্ভাবনা রয়েছে, সেইটাকে অ্যাভয়েড করার জন্য দুটো কারণে ওইটা করা হয়েছে। না, যদিও দুটো কারণে, প্রশ্নটা তুমি আপলোড করছো এট দ্য এন্ডে, সেকেন্ড কারণটা নাল এন্ড ভয়েড। স্যার ইন্টারঙ্গেলমেন্টটা কি বাদ দেওয়া যেত তাহলে? না হলে স্যার 7টা চ্যাপ্টারের মধ্যে প্রথম ইন্টারনালেই 5টা আর পরের ইন্টারনালে 2টো এরকম চ্যাপ্টার হয়ে যাচ্ছে। না আর না হলে দেখো, তাহলে খেলার ডিস্ট্রিবিউশনটা নিয়মটা আমি প্রথম দিনই বলে দিয়েছি, একদম